বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আজকে এই যে তোমাদের তুমি করে বলি সবাইকে না, হ্যাঁ, আমি যে তোমাদের সামনে বসে আছি এরকম একটা দিনের আমি আসলে স্বপ্ন দেখতাম। ঠিক কীরকম আমি একটু বুঝিয়ে বলি যে আমি একসময় গান লিখতাম, কবিতা লিখতাম, কিন্তু আমি কখনো গল্প লিখিনি। গল্প মানে উপন্যাস লিখিনি আর কি, কথা সাহিত্যে। 90 দশক জুড়ে এতক্ষণ তোমরা যা আলোচনা করলে, আমার আমার জীবনের শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। কবিতা লিখতে লিখতে একসময় মনে হলো যে আমি যেমন গান শুনতে চাই তেমন গান আমি শুনতে পাচ্ছি না। কারণ আমার গান শোনার শুরুটা হয়েছিল বিদেশি গান দিয়ে। আমি বলা যায় এটা মানে অনেক যখন থেকে আর গান শোনা শুরু হয়, এটা কেমন হতে পারে 9-10 থেকে গান বুঝে গান শোনার ব্যাপারটা আর কি। ওই সময় রেডিওতে একটা প্রোগ্রাম হতো, ওয়ার্ল্ড মিউজিক নামে একটা হতো বাংলাদেশ বেতারে। ওয়ার্ল্ড মিউজিক নামে রেডিওতে একটা প্রোগ্রাম হতো, ওখানে প্রচুর বিদেশি গান বাজতো। সো আমি নাটোরে থাকতাম, একটা মফস্বল শহর, বাট সামহাউ এই গানগুলো আমাকে খুব আলোড়িত করতো। প্রেজেন্টেশন, সাউন্ড, তারপরে লিরিক। আমরা তো বাংলা মিডিয়ামে পড়তাম, কিন্তু লিরিক বোঝার চেষ্টা করতাম। তো ওই গানগুলো আমাদেরকে খুব আলোড়িত করতো। তারপর যখন আস্তে আস্তে আরও বড় হলাম, ইন্টারমিডিয়েট, তো এই গান শোনার কানটাও আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো তখন আমরা মানে এই বিদেশি গান শোনার প্রতি আরও বেশি আগ্রহ তৈরি হলো। এবং ওই সময় একটা ব্যান্ড আমাকে ভীষণ রকম মানে আলোড়িত করতে, তাদের গান এবং তাদের লিরিক, পিঙ্ক ফ্লয়েড। তোমরা হয়তো অনেকে শুনে থাকবে এই নাম। পিঙ্ক ফ্লয়েডের গানের মধ্যে ওদেরকে বলা হয় অ্যাকচুয়ালি সাইকেডেলিক রক। আমাদের যেমন সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে সঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সঙ্গীত, সিনেমার সঙ্গীত, এরকম এরকম মানে জনরা যেটাকে বলে আর কি। তো ওরা ছিল হচ্ছে মানে মানে অল্টারনেটিভ রক বলা হতো আর কি ওদেরকে, সাইকেডেলিক রক, অল্টারনেটিভ রক এরকম বলা হতো। এগুলো পরে জানছি যে জনরাগুলো এরকম। তো গানের ভিতর দিয়ে ওরা যেটা করতো সেটা হচ্ছে সমাজের অনেক মানে আউট অফ দ্য বক্স অনেক বিষয় ওরা তুলে আনতো গানের ভিতরে। যে কথাগুলো প্রকাশ্যে কেউ বলতে পারে না, যে কথাগুলো সরাসরি বলা যায় না, সেই কথাগুলো ওর গানের মধ্যে দিয়ে কখনো মূর্ত কখনো বিমূর্ত, এরকম একটা প্রকাশভঙ্গির মধ্যে দিয়ে ওরা একটা গানের ধারা তৈরি করলো, যেটাকে আমরা বলতে পারি সাইকেডেলিক রক। তো ওখানে ওদের ওই গানগুলো না আমাকে ভীষণ রকমের মানে চিন্তার খোরাক দিত। তো যাই হোক, এটা আমার শুরুর দিককার কথা বললাম। তো পরে যখন 90 দশকে যখন ঢাকায় আসলাম, আমার ঢাকায় আসাটাও খুব মানে ড্রামাটিক। কীরকম, তোমরা জানো যে একসময় এই দেশে স্বৈরশাসন এরশাদ ছিল। তোমাদের ওই সময় হয়তো কারো অনেকের জন্ম হয়নি বা অনেকে ছোট 90 দশকে। হ্যাঁ, তোমরা কি আশ্চর্য, আমি এমন এক প্রজন্মের সামনে বসে আছি যারা এরশাদের স্বৈরশাসন দেখোনি তোমরা। তার মানে আমি আসলে অনেক বড় হয়ে গেছি, আমার বয়স হয়েছে আসলে। যদিও আমি সেটা ভাবতে চাই না। আমি এখনও তোমাদের সামনে বসে কথা বলছি, আমার মনে হচ্ছে আই এম পার্ট অফ ইউ, তোমাদের, আমি তোমাদেরই একজন। তো ওই স্বৈরাজ শাসনের সময় আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, কলেজে উঠেই দেখলাম দেশে গণতন্ত্র নাই। তখন আমরা যেভাবে বুঝতাম গণতন্ত্র নাই, এরশাদকে মহা স্বৈরাচার মনে হতো, মনে হতো পৃথিবীতে এর চেয়ে খারাপ লোক নাই। তো যা হয়, আমরা যারা আল্লাহ তাআলা আমাদের মতো যাদেরকে এই সমাজ এবং রাষ্ট্র নির্যাতন, জুলুম এগুলো দেখে যাদেরকে আসলে নীরব না থাকার মতো করে বানিয়েছে, এরকম এক কিছু মানুষ থাকে দুনিয়াতে। আমার মনে হয় আমি তাদের মধ্যে একজন। কারণ আমি যদি আরও পিছনে যাই, আমি শেখ মুজিবের স্বৈরশাসনও দেখেছি কিছুটা। শেখ মুজিবের যে 75-এর আগ পর্যন্ত যেই বাকশাল এবং সেই সময় ওরা যে অত্যাচার করতো, তার কিছুটা অভিজ্ঞতা আমার আছে, আমি দেখেছি। ওই সময় আজকে যারা তোমরা জেনজি, ওই সময় তারা ছিল জাসদ, তারা ছিল ছাত্র ইউনিয়ন। তো এরকম ওরা মানে যারা শেখ মুজিবের এই দুঃশাসনকে চ্যালেঞ্জ করতো, তো তাদেরকে গণশত্রু বলে রক্ষীবাণী ধরে আনতো, এনে এই যে এখন যেমন র্যাব যেভাবে নির্যাতন করতো লাস্ট টাইম ইয়ার আমলে, হাসিনার আমলে, একদম তার বাপ সেইভাবেই তাদেরকে আরও ব্রুটালি 30,000 জাসদ কর্মীকে বলা হয় 30,000 হত্যা করা হয়েছিল শেখ মুজিবের আমলে। মানে মাঝে মাঝে আমি চিন্তা করি, মানে কে বেশি বড় খুনি, হাসিনা না তার বাপ? মানে এটা একটা আলোচনার বিষয় হতে পারে, একটা গবেষণার বিষয় হতে পারে, বেশি খুনি, বেশি স্বৈরাচার কে ছিল। মানে কেউ কাউকে আসলে অতিক্রম করার একটা প্রতিযোগিতা আছে এই বাপ মেয়ের ভিতরে। তো সেই সময়টাও আমি দেখেছি, এবং তখন থেকেই বলা যায় যে আমি আসলে ভীষণ রকমের পলিটিক্যাল একটা মোটিভেটেড পার্সন হয়ে উঠেছি এগুলো দেখে দেখে।
তো আমাদের রাজনৈতিক যেই দূরদর্শিতা বলো বা রাজনীতির যে জ্ঞান, এগুলো আসলে আমরা সমাজকে দেখে, আমরা বলতে আমি বোঝাচ্ছি আমার কথা বলছি আর কি, তোমাদের সাথে এগুলো শেয়ার করছি কারণ একজন লেখকের বেড়ে ওঠাটা তোমাদেরকে এবং কি পার্সপেক্টিভে সে বেড়ে উঠেছে এবং তার লেখার এলিমেন্টগুলো কি, কারণ তোমরা রেকর্ড করে রাখছো, এগুলো আসলে তোমরা রিলেট করতে পারবে যে লেখকের মনস্তত্ত্ব কীভাবে তৈরি হয়, এগুলো আসলে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা আসলে এরকম পাইনি। আমরা আসলে মানে মানে স্পেশালি আমি আমার নিজেকে বলি আই এম এ বর্ন পোয়েট। আমি জন্মেছি আসলে কবি হয়ে, আমি কোথা থেকে শিখিনি বা আমাকে কেউ শেখায়নি বা আমি কোনো কোচিং সেন্টারে যাইনি বা এরকম পড়েছি। যখন পেপার, আমাদের ওই নাটোরের পেপার আসতো বাসে করে, এই দুপুরের দিকে আমরা পেপার পেতাম, সেই পেপার নিয়ে টানাটানি, মানে একেবারে পেপারের বিজ্ঞাপন থেকে শুরু করে ওই মানে পাত্রী চাই পাত্র চাই থেকে শুরু করে একবারে সিনেমার পুরো পেপার পড়ে ফেলতাম আমরা, এবং টানাটানি চলতো আর কি। তো পড়ার এই আগ্রহটা এবং তৃষ্ণাটা ছোটোবেলা থেকেই তৈরি হয়েছিল। আর আমি যেই পরিবেশে বড় হয়েছি, আমি আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছি, আবার সামনে আসবো। আমি যে পরিবেশে বড় হয়েছি সেটা একটা, আমি বলবো একটা ঈর্ষণীয় একটা পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি। কীরকম? নাটোরে আমার যেই বাড়িতে আমি আমার বড় হওয়া, যদিও আমার জন্ম রংপুরে, কিন্তু নাটোরে আমার যেই বাড়িতে আমি বড় হয়েছি সেটা ছিল নাটোর স্টেশনের একদম সঙ্গে লাগোয়া। তো আমার বাড়িটা ছিল নাটোর, একটা খুব প্রাচীন জনপদ এবং প্রাচীন শহর নাটোর। মানে অনেক আগে থেকেই এটা খুব বিখ্যাত একটা জনপদ, মানে যখন অবিভক্ত বাংলায় নাটোর একটা খুব বিখ্যাত জায়গা ছিল বিকজ অফ এর বিজনেস, এগ্রিকালচার। রবীন্দ্রনাথের, আমার নাটোরেই মনে করো রবীন্দ্রনাথের যেই জমিদারি ওই অঞ্চলে ছিল। তো কলকাতার সাথে নাটোরের যোগাযোগটা খুব নিবিড় ছিল এবং খুব ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল। ডাইরেক্ট ট্রেন ডাইরেক্ট নাটোরে চলে আসতো কলকাতা হাওড়া স্টেশন থেকে এসে। তো তো যার ফলে খুব মানে নাটোর শহর হিসেবে একটা খুবই আধুনিক, মফস্বল হলো একটা আধুনিক শহর ছিল। ওখানে নাটক হতো, নাটকের শাখাম নামে একটা প্রতিষ্ঠান আছে যারা নিজেদের অডিটোরিয়ামে তারা নিজেদের নাটক করে। এটা বাংলাদেশে এরকম নাই, আমি জানি না এখন কোথাও আছে কিনা, যে নিজেদের অডিটোরিয়ামে নিজেদের নাটক প্রোডাকশন করে এবং ওরা পয়সার বিনিময়ে মানুষ ওখানে নাটক দেখত। এছাড়াও কালচারালি নাটোর অনেক রিচ ছিল, যার ফলে জীবনানন্দ দাশ সামহাউ তার কবিতার মধ্যে নাটোরের কথা বলেছে, হ্যাঁ, অন্য কোনো জায়গার কথা বলেনি, মানে সৌন্দর্যের উপমা দেওয়ার জন্য বলেছে। তো আমি সেই শহরের ছেলে। তো আমি যে জায়গাটায় বড় হয়েছি সেখানে হচ্ছে শহরের শেষ, গ্রামের শুরু। মানে এটা যদি স্টেশন ধরো, এখানে আমার বাড়িটা, এখান থেকে শহর শুরু, এখানে শহর শেষ, আর এখান থেকে গেলে তুমি স্টেশনটা মানে পেরোলেই ও পাশ থেকে গ্রাম। তো আমি স্কুলে যেতাম শহরে, খেলতে যেতাম গ্রামে। এবং এই যে ট্রেন আসা যাওয়া, ট্রেনের ইন্টারলিঙ্ক হওয়া, মানে মনে করো যে ওখানে এসে ইঞ্জিন চেঞ্জ করতো। তারপর আমি হলাম সেই জেনারেশন, সম্ভবত লাস্ট জেনারেশন, যারা বাষ্প শকট দেখেছি। মানে আমার ছোটোবেলা আমি দেখেছি যে স্টিম ইঞ্জিন, কয়লা দিয়ে যে রেলগাড়ি চলে, তোমরা এগুলো হয়তো ছবিতে দেখেছো, আমি আমার ছোটোবেলায় এটা দেখেছি। মানে মধুর একটা, আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। মানে মানে পৃথিবী, টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হয়েছে এই আমি বলবো 2000 সালের পর থেকে এত দ্রুত সব কিছু চেঞ্জ, পৃথিবী এত দ্রুত সব বদলে গেছে যে আমার পিছনের, যখন আমার মনে হয় আমি সেই প্রজন্ম যে আমি আমার ছোটোবেলা আমি বাষ্প শকট দেখেছি, এবং এটা অনেক সময় নিজের কাছেও বিশ্বাস হয় না। তো যার ফলে মানে একদিকে আমি যতটা আরবান আমি ততটাই রুরাল, আমি যতটা গ্রামীণ আমি ততটাই শহরে, এই দুটো ইয়ে পেয়েছি। এবং তারপর এবার আমি আবার 90 দশকে আসি। তো আমি যখন ওই এরশাদ বিরোধী আন্দোলনে যখন নাটোরে মানে কলেজ কেন্দ্রিক ছাত্র আন্দোলন এবং রাজপথে মিছিল, মিটিং, পিকেটিং, এরকম একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, ওই সময় ঠিক 90-এর মানে আগে, মানে 89-90 এরকম একটা সময়, 90-এর 6 ডিসেম্বর এরশাদের পতন হয়েছিল। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি নাটোরেই একদম বিভিন্ন গ্রামে ট্রামে আমরা পালিয়ে থাকতাম, বিভিন্ন পলিটিক্যাল এই কর্মসূচি পালন করতাম। তো ওই একটা সময় শেষের দিকে আমি আর থাকতে পারিনি, আমার নামে তখন 8টা মামলা তৈরি হয়েছে। ইন্টারমিডিয়েটের পর একটা ছেলের নামে 8টা মামলা, আমি হুলিয়া নিয়ে পালিয়ে ঢাকা শহরে এসেছিলাম। তো মজার ব্যাপার হচ্ছে, এরপরে আমি ঢাকায় এসে এই টিএসসিতে আমি সিটি কলেজে ইন্টারমিডিয়েট আবার আমি ওখান থেকে পুরো কমপ্লিট করতে পারিনি, আমি ওখানে ইন্টারমিডিয়েট করলাম সিটি কলেজ থেকে। টিএসসিতে একটা ইয়া ছিল, একটা নাটকের
পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হলো যে নাট্যকর্মী লাগবে। তো আমার ভিতরে এই নাটক টাটক এগুলো অনেক মানে ইন্টারেস্টের একটা জায়গা আর কি। তো আমি সেই বিজ্ঞপ্তি দেখে আমি টিএসসিতে আসলাম। এসে নাট্যচক্র নামে একটা মঞ্চ নাটক সংগঠন আছে, নিশ্চয়ই তোমরা অনেকের হয়তো নামটা শুনে থাকতে পারো। ওরা এখনও কাজ, কিন্তু আগের মতো এত ইয়া নাই। 90 দশক ছিল নাটকের সময়, মঞ্চ নাটক, পথনাটক, এরকম একটা সময় ছিল। তো আমি সেখানে ভর্তি হলাম এবং ভর্তি হয়ে আমি একটা গ্রুপের সাথে কাজ করা শুরু করলাম মঞ্চে। তারপরে আমি এক বছরে একটা ডিপ্লোমা করেছিলাম মেথডিক্যাল অ্যাক্টিংয়ের উপর থেকে, এবং সেটা করতে যেয়ে আমাদেরকে অনেক বিষয়ে পড়াশোনা করতে হয়েছিল। তখন আমি আসলে মানে শিল্প সাহিত্যের মানে অন্যান্য কাঠামোগত পদ্ধতিগত যে শিল্প সাহিত্যের যে বিষয়গুলো থাকে, আমি এগুলোর সাথে পরিচিত হওয়া শুরু করলাম। ফিল্ম মেকিং, মানে মঞ্চের যে লাইট, সাউন্ড, লিটারেচার, এসবগুলো বিষয়ের সাথে আস্তে আস্তে পরিচিত ছিলাম এবং পড়াশোনার পরিধিটাও আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তো যেখান থেকে আমি শুরু করলাম যে ওই যে আমার গান শুনে মনে হতো যে না, আমি যেমন গানটা শুনতে চাই তেমন গান আসলে পাচ্ছি না। তখন ওই সময় এসে 90 দশকের আর্লি 90s আমার মনে হতো, তখন অলরেডি আমি কবিতা লিখি, তখন আমার মনে হচ্ছে এখন কিছু গান লেখা হচ্ছে যে গানগুলো আমি শুনবো, একদম আমি নিজে শোনার জন্যই মানে গান লেখা শুরু করলাম। এবং বাই দ্য বাই ওই সময় ব্যান্ড মিউজিক বাংলাদেশে তখন উত্থান হচ্ছে। কারণ ব্যান্ড মিউজিকটা আসলে বাংলাদেশে 90 দশকে ওদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ ব্যান্ড মিউজিককে বলা হতো যে অপসংস্কৃতি, এটা বিদেশি সংস্কৃতি, বিদেশি গান। তো এগুলো আসলে, কারণ তখন মানুষ রবীন্দ্রসঙ্গীত শুনে, নজরুল সঙ্গীত শুনে, বা বাংলাদেশি বিভিন্ন, মানে এটা হচ্ছে কৃষ্টি কালচারের বিপরীত একটা কিছু, আমাদের সংস্কৃতির বিপরীত একটা কিছু। কিছু পোলাপান বড় বড় চুল রাখে, ছেঁড়া জিন্স পরে, গাঁজা টাজা খায়, ওরা এই মিউজিকটা, হ্যাঁ হ্যাঁ, তো ওরা এই মিউজিকটা ওরা করে। তো এরকম একটা ভাবমূর্তি ছিল এই মিউজিকটার সঙ্গে। কিন্তু আমি তো এই মিউজিকটা আসলে অনেক আগে থেকেই আমি এই মিউজিক শুনে শুনে আমার কান তৈরি হয়েছে। তো যার ফলে যখন আমি গান লেখা শুরু করলাম, খুব দ্রুতই আমার জেমসের সাথে পরিচয় হয়ে গেলো, আয়ুব বাচ্চুর সাথে পরিচয় হয়ে গেলো। এবং ওই সময়ে বাংলাদেশে যারা ব্যান্ডের যারা প্রথম সারির যে সমস্ত ব্যান্ড, তাদের সাথে আমার খুব দ্রুত ইয়ে হয়ে গেলো। কারণ হচ্ছে আমি এমন এমন কিছু লিরিক লেখা শুরু করেছি যেটা ওরা ওয়াও দারুণ। তো আমার লেখা গানের সাবজেক্টগুলো, আমরা কিছু গানের মানে আমি ইয়াগুলো বলি, টাইটেলগুলো বলি, যেমন জেল থেকে বলছি, তারপরে বাংকারে ফুলসজ্জা, মান্নান মিয়ার তিতাস মলম, তারপরে বড়বাবু মাস্টার, তারপরে চাঁদ মামা, প্যারিসের চিঠি, পলাশির প্রান্তর, এরকম বিভিন্ন সাবজেক্ট নিয়ে মানে গান। একসময় গান বলতে ছিল রোম্যান্টিক গান, প্রেম থাকবে, মানে প্রেমের গানই হচ্ছে 95 ভাগ গান, মানেই প্রেমের গান, আর প্রেমের গানের সংখ্যা 95। এর মধ্যে দিয়ে আমরা যখন সেই রকম কথাবার্তা, যখন লিরিক লেখা শুরু করলাম, তখন এটা যারা মিউজিক করছে তারাও আমরা এতদিন পর একটা মনে হয় মানে মনের মতো লিরিক পাচ্ছি, ব্যাপারটা এরকম হওয়া শুরু হলো আর কি। তো যার ফলে খুব দ্রুতই 90 দশকে আমার মতো আমরা যে খুব বেশি লোক গান লিখতাম তাও না, তখন অল্প কজন, 5-6 জন হয়তো আমরা গান লিখি। তো ওই গানগুলোই আস্তে আস্তে খুব মানে নেওয়া শুরু হলো, ওই সময়ের জেনারেশন, ওই সময়ের তারুণ্য গানগুলো নেওয়া শুরু করলো। তো করতে করতে তো এমন জায়গায় তখন পৌঁছে গেল যে গান বলতেই তখন মানে তরুণদের কাছে গান বলতেই তখন ব্যান্ড মিউজিক। 90 দশকে তোমার শোনো না, 90 দশকে এমন ভালো ভালো গান হতো। তো আমার সৌভাগ্য যে হ্যাঁ, আমি ওই রকম একটা রেনেসন্স, আমি বলি যে বাংলা গানের রেনেসন্স হচ্ছে, তখন আমরা একটা গানে বিপ্লব ঘটাচ্ছি। কারণ তখন অলরেডি আমরা যখন এগুলো লেখা শুরু করলাম, তখন আমার মতো যারা আরবান, যারা ইংরেজি গান শুনতো ওই সময়, তারা অনেক ইংরেজি গান শোনা বন্ধ করে দিচ্ছে। আর এই সময় যারা হিন্দি সিনেমার গান বা হিন্দি গান শুনতো, তারাও বন্ধ করে দিয়ে বাংলা গান ফিরছে। মানে তারুণ্যের মধ্যে বাংলা গানের একটা জয় জয় করে। তো তো মনে হয় যে আমার জীবনের মনে হয় এটা একটা অ্যাচিভমেন্ট ছিল। আমি মনে করি যে আমরা আমাদের লেখার মাধ্যমে একটা সাংস্কৃতিক বিপ্লব তৈরি করেছিলাম গানের ভিতর দিয়ে, যে অ্যাটলিস্ট একটা, সেটা হয়তো ছোট সময়ের প্রেক্ষাপটে টাইমটা হয়তো খুব বেশি না, হয়তো একটা দশকই ধরলাম, যে মানে ব্যাপক তারুণ্য অন্য ভাষার গান ছেড়ে বাংলা গান শোনা শুরু করেছিল। এটা যখন ভাবি তখন মনে হয় যে হ্যাঁ, জীবনের একটা সময় গান দিয়ে কিছু একটা হয়েছিল। তো যাই হোক, লেখালেখির গানের একটা অংশ আছে। তো আমি যেই কথাটা শুরুতেই বলেছিলাম যে আমার একটা ড্রিম ছিল, আমার একটা স্বপ্ন ছিল, আজকে যে তোমাদের সামনে আমি বসে আছি, এই মানে ঢাকা ইউনিভার্সিটির, এই যে এখানে তো সবাই ঢাকা ইউনিভার্সিটির না, ওকে, ঢাকা ইউনিভার্সিটির এই তোমরা যারা এখন হায়েস্ট কোন ইয়ারে আছো তোমরা?
থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মাস্টার্সে আছো কেউ কে কে আছে মাস্টার্সে একটু হাত? ওকে ওকে, তাহলে মাস্টার্সের সংখ্যা কম, মানে জুনিয়রদের সংখ্যা বেশি। ওকে, তো এরকম একটা দিনের আমি আসলে স্বপ্ন দেখেছিলাম উপন্যাস কথা সাহিত্যের আগে। কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমাদের যেই সাহিত্য, আমাদের গত 50 বছরের কথা সাহিত্যর দিকে যদি তোমরা দেখো, যারা গত 50 বছর ধরে যারা সাহিত্য করেছে, তারা কি সাহিত্য করেছে, তাদের সাহিত্যের মধ্যে কি ছিল, মানে আমি খুব মোটা দাগে যদি বলি, তাদের সাহিত্য বেসিক্যালি ছিল সেকুলার সাহিত্য। মানে তারা হয়তো, তুমি নাম, যাদের নাম যদি দেখো, হয়তো হুমায়ুন আজাদ মুসলমানের নাম, আখতারুজ্জামান ইলিয়াস মুসলমানের নাম, কিংবা একজন হুমায়ুন আহমেদ, এইরকম নামগুলো যদি দেখো, তারা সবাই মানে মনে হবে যে এরা সবাই মুসলিম। কিন্তু এনারা যখন সাহিত্য করেছে তখন তাদের মুসলিম আইডেন্টিটি থেকে বেরিয়ে সাহিত্য করেছে। কারণ তাদের সাহিত্যের মধ্যে আমরা দেখছি একটা সেকুলার সাহিত্য। সেকুলারিজমটা কি? সেকুলারিজম হচ্ছে ধর্মর জায়গায় থাকবে, ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত ইস্যুস, ধর্ম দিয়ে রাষ্ট্র সমাজ চলবে না। তুমি তোমার ধর্মটাকে ব্যক্তিগতভাবে পালন করবে, কিন্তু তোমার ধর্মকে তুমি মসজিদের বাইরে আনবা না, গির্জার বাইরে আনবা না, মন্দিরের বাইরে আনবা না। একদম মোটা দাগে এটাই হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের ইতিহাস যদি তোমরা জানো, তোমরা যদি পড়ো, তোমরা নিশ্চয়ই দেখবা যে ইউরোপে মানে যাজকতন্ত্রের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। কারণ এই যাজকরা, এই চার্চ মানুষকে আসলে মানে ধর্মান্ধতার দিকে নিয়ে গিয়েছিল, প্রগতির বিরুদ্ধচারণ করেছিল তারা। এবং এই চার্চ এবং রাজাদের অত্যাচারী হতো চার্চের কুমন্ত্রণা, এবং রাজারা চার্চের উপর নির্ভর করতো, এবং চার্চ যা বলতো, মানে ধর্মীয় কুসংস্কার, এবং হাজার হাজার মহিলাদেরকে হত্যা করা হয়েছিল উইচ নাম দিয়ে, এবং এগুলো পেট্রোনাইজ করতে হচ্ছে চার্চ। তো যার ফলে মানুষ হয়েছে কি, ধীরে ধীরে মানুষের ঘৃণা তৈরি হয়েছে, ইউরোপবাসীর ভিতরে ঘৃণা তৈরি হয়েছে ধর্মের বিরুদ্ধে। চার্চের বিরুদ্ধে না হয়ে সেটা হয়েছিল ধর্মের বিরুদ্ধে, মানে স্পেসিফিক ওরা মনে হচ্ছে ধর্মই হচ্ছে যত আকামের মানে মূল। তো ইউরোপবাসীরা আসলে ধর্মকে চ্যালেঞ্জ করতে গিয়ে সমস্ত ধর্মকেই এর মধ্যে এনে ফেলেছে। তো এটা ইউরোপবাসীর জন্য হয়তো ঠিক ছিল, কারণ তারা ভুল ধর্ম দ্বারা, ভুল ধর্মীয় নেতৃত্ব দ্বারা তারা নিষ্পেষিত হয়েছে। তো যার ফলে তারা ধর্মের বিরুদ্ধে জেগে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে তারা ধর্মের বিরুদ্ধে লড়েছে, কিন্তু সত্যকে খোঁজেনি পাশাপাশি। তখন করেছে কি, মানুষরা ধর্মের বিরুদ্ধে দাঁড়াতে যা যা চিন্তা ভাবনা দাঁড় করানো যায় সব চিন্তাকে দাঁড় করেছে। তো তখন বলেছে, আচ্ছা, সার্বভৌম ক্ষমতা আর চার্চের হাতে থাকবে না, সার্বভৌম ক্ষমতার মালিক হবে জনগণ, জনগণই ঠিক করবে তাদেরকে কিভাবে শাসন করা দরকার। তো যার ফলে তখনকার তাত্ত্বিকরা, জ্যাক রুশো বলছেন যে সভরেনিটি বিলংস টু দ্য পিপল, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তো এটা ওদের জন্য ঠিক ছিল, কিন্তু আমরা যারা মনে করি যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, আমাদের সাথে এটা একটা খুব কনফ্লিক্ট হয়। তো যার ফলে আমরা আসলে ওই ধর্মনিরপেক্ষ আমরা হতে পারি না। এটা আমাদের একদম বেসিক ইমানের মধ্যে কনফ্লিক্ট করে। এই জায়গাটা, এটাই ইমান, যে কার সার্বভৌমত্ব আমরা মানবো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সভরেনিটি বিলংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। পলিটিক্যালি যদি তুমি বলো এই সমস্ত তন্ত্রমন্ত্রকে সামনে এনে, তা আল্লাহর সার্বভৌম ক্ষমতার মালিক, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ তাআলা এক। এটাই হচ্ছে আসলে মূল বিষয় ইমানের। তো ইউরোপবাসীরা আসলে এই সত্যটা খোঁজে নাই। ইউরোপবাসীরা এই সত্যকে না খুঁজে তারা ধর্মের বিরুদ্ধে লড়াই করেছে, এবং তারা সমাজকে যতভাবে সম্ভব সমাজকে ধর্মহীন করার চেষ্টা করেছে। এটাই হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের মিশন হচ্ছে সমাজকে ধর্মহীন করা, সমাজকে ধর্মের প্রভাব থেকে মুক্ত রাখা। ধর্মহীন বলবো না, সমাজকে ধর্মের প্রভাব থেকে মুক্ত রাখা। সেকুলারিজম বলবে তুমি নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, এবং তার ব্যক্তিগতভাবে তুই মসজিদেই থাকো, কিন্তু তুমি এই কথা বলো না যে সভরেনিটি বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলেই সেকুলারিজমের, সেকুলার কনস্টিটিউশনের সাথে তোমার কনফ্লিক্ট লেগে যাবে। ওরা, এবং এইটাই ওরা সারা পৃথিবীতে এরা প্রচার করে, সেকুলারিজম। এবং আমরা যারা বিশ্বাসী মুসলিম, আমরা যারা আমাদের বিশ্বাস নিয়ে বাঁচতে চাই, আমাদেরকে আসলে কোনো মূর্তি উপাসক এসে বলবে না তুমি মূর্তি পূজা করো, বলবে না। বা ওই পৃথিবীর কোনো পরাশক্তি এসে আমাদেরকে আসলে বিধর্মী করতে পারবে না, বলবেও না ওরা যে তোমরা ধর্ম ছাড়ো। একমাত্র সেকুলারিজম বলবে তুমি ধর্ম ছাড়ো। সুতরাং সেকুলারিজম খুব ভয়াবহ একটা জিনিস। আমরা যারা বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা যারা ইমান নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা যারা ইমান নিয়ে মরতে চাই,
এবং আমরা ইমানের নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, আমাদের জন্য একটা খুব ভয়াবহ বিষয় হচ্ছে সেকুলারিজম। এবং এটার বিষয়ে তোমরা পড়াশোনা করবে, এটার বিষয়ে তোমরা সতর্ক থাকবে। যা বলছিলাম যে আমাদের সাহিত্যিকরা, আমাদের স্পেশালি কথা সাহিত্যিকরা, তারা তাদের মানে ক্রিয়েটিভিটির ভিতর দিয়ে ঠিক সেকুলারিজমকে প্রমোট করে গেছে। কারণ তোমরা দেখবা কারো লেখার মধ্যে এই গাইডেন্সটা নাই। আমরা বলি কথায় কথায় 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, কিন্তু আমাদের সেলিব্রিটি লেখক কেউ 90% মুসলমানের যেই চিন্তা চেতনা, যে বিশ্বাস, তার প্রতিফলন তার লেখায় ঘটাননি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এটা বুঝতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ, যে আমি আমার জীবনের মানে লেখালেখির শুরুতেই আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম। তো যার ফলে আমি না চাইলে আরও অনেক আগে উপন্যাস লেখা বা কথা সাহিত্যে আমি প্রবেশ করতে পারতাম বা শুরু করতে পারতাম, আমি করিনি, আমি একটা সময় নিয়েছি। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা খুব শক্তিশালী একটা মাধ্যম। গান যেমন শক্তিশালী মাধ্যম, ঠিক তেমনি কথা সাহিত্য আরেকটা শক্তিশালী মাধ্যম। তো আমি গানের শক্তি এটা টের পেয়েছি। আমি দেখেছি যে গান কিভাবে মানুষকে হত্যা করে, গান কিভাবে মানুষকে শেষ করে দেয়। গান যেমন আমাদেরকে এন্টারটেইন করে, গান আমাদেরকে সুন্দর চিন্তা করতে শেখায়। আমি দেখছি গান শুনতে শুনতে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে এরকম একটা প্রজন্মকে। গান শুনতে শুনতে গান তাকে ইনফ্লুয়েন্স করেছে ড্রাগ নেওয়ার জন্য। এবং সে যে সমস্ত রক স্টারকে ফলো করেছে, তাদের জীবনাচার, যে সমস্ত রক স্টারকে সে আইডল মনে করেছে, সে দেখেছে তারা ড্রাগ নেয়, তার কাছে মানুষের তারও ড্রাগ নেওয়া উচিত। এক সময় 70s, 60s, 70s, 80s-এ একটা খুব পপুলার ওয়ার্ড ছিল, সেন্টেন্স ছিল, সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল। মানে এই তিনটা খুব ওতপ্রোতভাবে জড়িত। তোমরা যারা আমার দারবিশ উপন্যাসটা পড়েছো, তোমরা দেখবে যে ওখানে আমি দারবিশকে পড়েছো? কে হাত উঠাতো? আচ্ছা, তোমরা যদি দারবিশ উপন্যাসটা পড়ো, তুমি দেখবে যে আমি ওই 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 60s এবং 70s-এর আমেরিকার এই কালচারাল একটা রেভলিউশন ঘটেছিল ওখানে। এটাকে বলা হচ্ছে কাউন্টার কালচার। কাউন্টার কালচারটা কেমন? মনে করো যে আমাদের সমাজে একটা গুড বয় ইমেজ আছে না, কোনো একটা বলে গুড বয়। গুড বয় মানে ও ভালো করে পড়াশোনা করে, ও বাবা মার কথাবার্তা শোনে, ও দুষ্ট ছেলেদের সাথে মিশে না, ও ক্যারিয়ার নিয়ে সচেতন, এরকম একটা গুড বয় ইমেজ থাকে। তো আমেরিকান ওই সময়ের তারুণ্য, ওরা দেখলো যে না, গুড বয় ইমেজের মধ্যে থাকা যাবে না। কারণ হচ্ছে আমেরিকা তখন খুবই হতাশার সময়। ভিয়েতনাম যুদ্ধ চলছে একদিকে, আমেরিকা একদিকে, রাশিয়া, কোল্ড ওয়ার চলছে, দুই আদর্শবাদের লড়াই চলছে, একদিকে পুঁজিবাদ, আরেকদিকে কমিউনিজম, পৃথিবীর বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী লড়াই, মানে পৃথিবীর খুব টালমাটাল অবস্থা, খুব খারাপ অবস্থা তখন। তো আমেরিকা তার হিউজ মানে মানে মানি ইনভেস্ট করতেছে মানে যুদ্ধের পিছনে। আমেরিকায় বেকারত্ব, চাকরি নাই, এবং ওই সময়ের আমেরিকান তরুণদেরকে জোর করে ধরে ধরে ভিয়েতনাম যুদ্ধে পাঠাতো। মানে কেউ যখনই কারো গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো, তার জন্য 2 বছরের আর্মিতে সার্ভিস দেওয়া তার জন্য বাধ্যতামূলক ছিল। এবং এবং এইটা যদি কেউ না করতো, তার নামে ওয়ারেন্ট ইস্যু হতো এবং তাকে ধরার জন্য FBI খুঁজতো। এটাকে বলা হতো ড্রাফট কেস, ড্রাফট। আমেরিকা কিন্তু এটা খুব একটা ইস্যুস। আমেরিকার যখন কেউ প্রেসিডেন্ট হয় বা প্রেসিডেন্ট নির্বাচনে যখন মানে আমেরিকানরা যখন কাউকে মনে করে এই লোকটাকে প্রেসিডেন্ট, মানে রিপাবলিকান বা ডেমোক্রেটরা যখন কাউকে প্রেসিডেন্ট হওয়ার জন্য মনোনয়ন দেয়, তখন দেখে যে এই লোকটা ড্রাফট ডজার ছিল কিনা, মানে তার নামে ড্রাফট এসেছে, সেটাকে ডজ মেরেছে কিনা, মানে 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 রাজাকার ছিল কিনা আর কি, মানে কাইন্ড অফ, মানে আমাদের এখনকার প্রচলিত অর্থে যদি এটাকে বলি, ওইরকম ডজ মেরেছিল কিনা। এরকম অনেকে ছিল পালাইতো, ডজার ছিল আর কি। তো ওই সময় তারুণ্যরা করতো কি, যাদের নামে এরকম ড্রাফট রাষ্ট্র, তো তখন ওরা ওই যুদ্ধে যেতে চাইতো না, তখন ওরা কেউ মেক্সিকোতে পালাতো, কেউ ক্যানাডায় পালাতো, আমেরিকা থেকে পালাতো তখন ওরা। আর একদল করতো কি, ওরা বিভিন্ন, এটাকে বলা মানে হিপ্পি নাম শুনেছো তোমরা? হিপ্পিজম। ওরা ওই যে সমাজের ভদ্রস্থ মানে তারুণ্যের বিপরীত, ওরা তখন বড় বড় চুল রাখতো, ড্রাগ নিত, ফ্রি মিক্সিং, একদম মানে অবাধ মানে মানে যৌনতা, ফ্রেন্ডশিপ। এবং ওরা এক স্টেট থেকে আরেক স্টেট ক্যারাভ্যান নিয়ে, গাড়ি নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো আর কনসার্টে গান শুনতো। ওই সময়ে কিছু মানে রক মিউজিকের একটা জনরা তখন ডেভেলপ করছে। মানে খুবই একটা টালমাটাল আমেরিকান মানে সময়। তো ওই সময়ের
প্রেক্ষাপটে আমি যেটা কি থেকে এই এটা মানে শুরু করেছিলাম, মানে এই অংশটা। তো ওই সময় তারুণ্যের ভিতরে এই এই যে সমাজের বিপরীত এবং সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর এই প্রবণতাটাকে কাউন্টার কালচার বলা হতো, এবং সমাজের মধ্যে একটা দ্রোহ তৈরি হচ্ছিল তখন, যেটার প্রভাব আমাদের বাংলাদেশেও এসেছিল। আমরাও একসময় এরকম ছেঁড়া জিন্স পরতাম, বড় বড় চুল রাখতাম, ভীষণভাবে প্রভাবিত ছিলাম আমরা। তো আমাদের সাহিত্যে ঠিক সেকুলারিজমটাও ঠিক এইভাবে মানে প্রমোট করা হয়েছিল আমাদের। মানে এখন বুঝি যে আসলে ওই মিউজিকটা আলটিমেটলি আমাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনে নাই, কারণ একটা সময় অনেক বেশি ড্রাগ অ্যাডিকশন মানে শুরু হয়ে গেছিলো, যেটার পিছনে মিউজিক একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। তো আমাদের সোসাইটিতেও আমাদের এই মানে বাংলা ভাষাভাষীদের মধ্যে যারা যারা সাহিত্য করেছেন তারা খুব সূক্ষ্মভাবে সেকুলারিজমকে প্রমোট করে গেছেন তার সাহিত্যের ভিতর দিয়ে। আমরা কোথাও আমাদের এই যে 90% মুসলমানের দেশ বারবার আমরা বলি, আমরা কোথাও আমাদের আইডেন্টিটি আমাদের পরিচয় পাই না, কারণ ওনারা এই জিনিসগুলোকে খুব সযত্নে এড়িয়ে গেছেন। এড়িয়ে যাওয়ারও একটা আসলে ঐতিহাসিক অনেক কারণ আছে, কারণ আমাদের সাহিত্য আসলে কলকাতার বাবুদের সাহিত্য দ্বারা আসলে প্রভাবিত, এবং আমাদের এখানকার সাহিত্যিকরা সবসময় তাদের অনুকম্পা, তাদের অনুগ্রহ এবং তাদের কাছ থেকে সার্টিফাই হতে চেয়েছেন সবসময়। এবং তুমি তাদের কাছ থেকে, যেমন ওরা আজকে আমাকে সার্টিফাই করবে না, তোমরা যারা আমার লেখা সম্পর্কে ইতিমধ্যে পরিচিত হয়েছে, আমাকে কখনোই কলকাতার বাবুরা সার্টিফাই, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, তো এটা করবে না, কারণ হচ্ছে আমার লেখার মধ্যে সেই এলিমেন্ট আছে যেটা তাদের পছন্দ না। কিন্তু আমাদের এখানকার উপন্যাসিকরা সবাই কলকাতার অনুগ্রহ পেতে চেয়েছেন, তো যার ফলে ওনারা খুব সচেতনভাবেই মানে সেকুলার সাহিত্য করে গেছেন। তাদের সাহিত্যের ভিতরে আমরা আমাদের বিশ্বাসকে খুঁজে পাইনি, তো যার ফলে আমাদের জাতি গঠন হওয়া, জাতির মনন তৈরি হওয়াটা অনেক পিছিয়ে গেছে। আমাদের এখন যে মনে করো আমি আজ যেই চিন্তা নিয়ে লিখি, আমাদের গত 50 বছরে যেরকম এরকম যদি 10 জন সাহিত্যিক আজকে আমি যেভাবে ভাবছি এভাবে যদি ভাবতো, তাহলে আমাদের এখানকার মননটা কিভাবে তৈরি কেমন হতো। হুমায়ুন আহমেদের লেখার মধ্যে যদি হুমায়ুন আহমেদ যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মের যদি প্রতিফলন ঘটতো, তাহলে তুমি চিন্তা করো হুমায়ুন আহমেদের পাঠকরা কেমন হতো। আসমানের কথা যে এতক্ষণ ও যে বললো, আসমানের একটু প্রতিক্রিয়া আমি তোমাদের সাথে শেয়ার করি, যে আমার এই চিন্তাটার সুফল আমি কেমন পেয়েছি, এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, বোর্ড হচ্ছে না তো? আর শিওর? ওকে। আসমানের প্রতিক্রিয়াটা কেমন হয়েছিল? আমি যখন আসমান লিখি, আমার মাথায় তো এটা কখনোই ছিল না যে আমি একটা মোটিভেশনাল বই লিখছি। আই হেট মোটিভেশনাল থিংস, এবং আমি এই যে ভাড়া করে এনে মোটিভেশন নেওয়াটাও আমি আসলে মানে আমি পছন্দ করি না এটা, মানে ভাড়াটে মোটিভেশন স্পিকার এনে। মাঝখানে এটা খুব জমজমাট হয়েছিল এই ফ্যাসিবাদের আমলে। তো আমরা যদি আমাদের বিশ্বাস চর্চা করি, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর কি মোটিভেশন লাগে? যে জাতির মধ্যে একজন রসুল আছেন এবং সেই রসুলের নাম হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে জাতির মধ্যে আছেন, যার জীবন আমাদের হাতে একদম তাজা, সেই জাতির কাছে, সেই জেনারেশনের কাছে আবার মোটিভেশন কি? সবচেয়ে বড় মোটিভেশন তো উনি, আর কাউকে লাগে না। মোটিভেশনের জন্য তোমরা কারো কাছে যাবো না, তোমরা রসুলের জীবনের কাছে যাবা, কোরআনের কাছে যাবা, এর উপর কোনো মোটিভেশন নাই, এর উপর কোনো মোটিভেশন নেই। আমি যখন আসমান আমি লিখলাম, তো আমার মাথায় ওই দিন ছিল না যে আমি সমাজকে পরিবর্তন করব, সমাজ গঠন করবো, কিচ্ছু না। আমার কথা হচ্ছে আমি সাহিত্য করবো, কিন্তু আমার বিশ্বাসের প্রতিফলনটা রাখবো, দ্যাটস ইট। বিশ্বাস করো, আমি কোনো মিশন নিয়ে নামিনি, আমি কোনো এজেন্ডা নিয়ে নামিনি। আমি নেমেছি যে আমি যে সাহিত্য আমাকে তৃপ্ত করে নাই, ঠিক যেরকম যে গান আমাকে তৃপ্ত করেনি আমি গান লেখা শুরু করেছিলাম, ঠিক যে সাহিত্য আমাকে তৃপ্ত করে নাই, যে সাহিত্য আমাকে গাইডেন্স দেয় নাই আমার বিপদে আপদে, চিন্তায়, আমার দুঃখে বেদনায়, যে সাহিত্য আমাকে একটা গাইডলাইন দেয় নাই, সেই সাহিত্য আমাকে তৃপ্ত করে নাই। আমার কাছে মনে হচ্ছে আমি এমন এক সাহিত্য করব যেটার মধ্যে পড়লে এন্টারটেইনমেন্ট যেমন থাকবে, তেমনি একটা গাইডেন্সও থাকবে আমার মতো করে যারা বিশ্বাসী তাদের জন্য। তো আসমান উপন্যাসটা আমার মনে করো যে আসমান উপন্যাসের তুমি যদি প্রস্তুতি যদি বলো, আমি বলবো এটা এক যুগের প্রস্তুতি। হয়তো লিখে ফেলেছি আমি 40 ডেজ লেগেছে, আসমান লিখতে আমার 40 ডেজ লেগেছে। এটা আমি খুব মানে 1 মাস 40 দিন এরকম একটা সময়ের মধ্যে আমি আসমান লিখেছি। কিন্তু যদি বলো এটার প্রস্তুতি কেমন, আমি বলবো এটার প্রস্তুতি ছিল পুরো এক যুগ। এই এক যুগে আমি কি করেছি? এই এক যুগে আমি অনেক কিছু করেছি, তার মধ্যে একটা বড় কাজ করেছি
আমি কোরআনের তফসির পড়েছি। বাংলা ভাষায় পাওয়া যায় যত রকমের তফসির, আমি সবগুলো, আমার একটা বড় টেবিল ছিল, আমি এরকম 3টা 4টা 5টা তফসির সামনে রাখতাম, একটা করে আয়াত ধরতাম, আমি একবার এই তফসির পড়ি, একবার এই তফসির পড়ি, মানে একটা আয়াতেরই বিভিন্ন। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, আমি একদম জেনারেল লাইনে। হ্যাঁ, আমি এই এখন হয়তো রিডিং অ্যারাবিক মোটামুটি ভালোই পড়তে পারি। তো যেহেতু বাংলা আছে, ট্রান্সলেশন আছে, ইংরেজি ট্রান্সলেশন আছে, তো আমি ট্রান্সলেশনগুলো দেখতাম। তো আলহামদুলিল্লাহ যে আমি এইভাবে প্রায় 1 যুগ আমি এই স্টাডিটা করেছি। আবার তার আগে কিন্তু আমি আরেকটা কাজ করেছি, মানে এটা শুরু করার আগে, সেটা হচ্ছে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা খুব ভালো মতো পড়েছি। বাংলা ভাষায় পাওয়া যায় যত রকমের জীবনী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা আমি খুব ভালো মতো পড়েছি। পড়ার পর এটা তোমাদের জন্য একটা গাইডলাইন, কিন্তু মানে তোমরা আসলে গাইডেন্সটা কিভাবে পাবা, কেউ যদি বলে গাইডেন্সটা কিভাবে আসে, আমি একটু বলি। কোরআন বোঝার আগে আমি ওনার জীবনীটা পড়েছি। ওনার জীবনী পর আমি যেটা পড়েছি যে ওনার দ্বারা প্রভাবিত হয়েছে যে মানুষগুলো, আমি তাদের জীবনেও পড়েছি, মানে হায়াতুস সাহাবা বা সাহাবীদের জীবনী, হ্যাঁ, মানে এই তাবেইনদের আরও আরেকটু পরে, কিন্তু আমি সাহাবীদের জীবনীগুলো তারপর পরই সাহাবীদের জীবনী পর্যন্ত যত পাওয়া যায় আর কি, এগুলো আমি আমার 1 যুগের প্রস্তুতির কথা বলছি আর কি। তো তখন আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, যে ওনার দ্বারা প্রভাবিত মানুষগুলো হচ্ছে এরকম। দেন আমি কোরআনের তাফসির পড়া শুরু করেছি। তো আমার কাছে এখন মনে হয় যে এটা খুব একটা ভালো একটা টেকনিক, মানে আমাদের দিনকে বোঝার। প্রথম কথা হচ্ছে কোরআন, যার উপর, যে মহামানবের উপর কোরআন নাজিল হয়েছে, সেই মহামানবের জীবনটা কেমন ছিল। আমার মনে হয় কোরআন বোঝার আগে তাকে বোঝাটা খুব জরুরি, সেই মানুষটাই। কারণ মানুষের উপরই তো কোরআন নাজিল হয়েছে, ফেরেশতার উপর তা না। উনি তো একজন মানুষ। তা আমরা আসলে মানুষের চোখ দিয়ে আগে একজন মানুষকে আগে দেখি। এই জন্য তার জীবনীটা যদি পড়ো, দেখবে যে কোরআন বুঝতে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে যে কোরআন কি, উনি বলেছিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে কোরআন। একদম গাইডলাইন কিন্তু স্পষ্ট। তার জীবন যদি তুমি প্রথমে কোরআনকে পেয়ে যাবে, তারপর তুমি কোরআন পড়ো, দেখো মানে ইউ উইল এনজয়। তো এই কাজগুলো আমি করে ফেলেছি। এর মধ্যে যেটা করেছি আমি, মানে কম্পারেটিভ আইডিওলজি স্টাডিজ। হ্যাঁ, যেমন আমি দিন বলতে ধর্ম বুঝিনি আসলে, আমি দিন বলতে বুঝেছি হচ্ছে জীবন দর্শন, জীবন ব্যবস্থা। কারণ দিনের অর্থ করলে, বাংলা অর্থ করলে ধর্ম হয় না। কারণ আইডিওলজি অ্যান্ড রিলিজিয়ন দুইটা কিন্তু 2 জিনিস। হিন্দু ধর্ম হতে পারে, হিন্দু ইজ এ রিলিজিয়ন হতে পারে, বুদ্ধিজম ইজ এ রিলিজিয়ন হতে পারে, খ্রিস্টানিটি রিলিজিয়ন হতে পারে। ইসলাম ইজ নট রিলিজিয়ন। ইসলামকে যদি তোমরা বুঝতে চাও, ইসলামকে বুঝতে হবে আইডিওলজি দিয়ে। আইডিওলজি লাইক হোয়াট? আইডিওলজি লাইক ক্যাপিটালিজম, আইডিওলজি লাইক কমিউনিজম কিংবা ন্যাশনালিজম। তুমি ইসলামকে বুঝতে হলে এদের সাথে মানে কম্পেয়ার করে তুমি বুঝতে পারবা। কিন্তু হিন্দু ধর্মের সাথে কম্পেয়ার করে ইসলামকে তুমি বুঝতে গেলে ইসলামই ছোট হয়ে, মানে ইসলামকে ছোট করে ফেলা হবে। কিংবা আসলে তুমি তো শক্তিশালী দুজনের মধ্যে তুলনা করবা, একজন দুর্বল আরেকজন শক্তিশালী, এর মধ্যে তুলনা হয় না। দুটো সমমানের দুটা জিনিসের মধ্যে তুলনা হতে পারে। তা আমি তখন ওই স্টাডিজগুলো মানে করা শুরু করলাম, যে কারণ এক্সিস্টিং পৃথিবীতে ইসলামকে কার সাথে ফাইট করতে হবে। তো দেখলাম যে ইসলামকে ফাইট করতে হবে হয় ক্যাপিটালিজমের সাথে, না কমিউনিজমের সাথে। কমিউনিজম ইজ গন, কারণ ইসলামকে এখন ক্যাপিটালিজমের সাথে ফাইট করতে হবে। আর এই ক্যাপিটালিজমটা হচ্ছে আসলে, এই ক্যাপিটালিজমই হচ্ছে সেকুলারিজম। তোমরা একটু ভালো করে এটা একটা মাথায় রাখবা। সারা পৃথিবী এখন রুল করছে যেই আইডিওলজি, সেই আইডিওলজির নাম হচ্ছে ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজমের ধর্মের নাম হচ্ছে সেকুলারিজম। এই ক্যাপিটালিজমের রুলিং সিস্টেমের নাম হচ্ছে ডেমোক্রেসি। তোমরা এইটুকু আমার পুরো মানে এই স্পিচটার মাথায় রাখার দরকার নেই, তোমরা শুধু এইটুকু মাথায় রাখবা যে সারা পৃথিবী রুল করছে হচ্ছে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজমের ধর্মের নাম হচ্ছে সেকুলারিজম, আর ক্যাপিটালিস্টদের রুলিং সিস্টেমের নাম হচ্ছে ডেমোক্রেসি। তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, এবং এটা যখন আমি বুঝতে পেরেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে কীভাবে এটা খুব সহজেই এই ইয়াং জেনারেশনের কাছে এটা পৌঁছে দেওয়া যায়, এই থটগুলো। তো আসমানের পিছনে যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা হচ্ছে এরকম ছিল। তারপরে এখন কথা হচ্ছে যে আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে গাইডেন্স দরকার। আমাদের সব আছে, আমাদের গাইডেন্স নাই, কে গাইড করবে?
বলে যে তুমি দেখবে যে বলে আর বুয়েট থেকে পাশ করেছে কিন্তু বেয়াদব, আরে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছে কিন্তু একটা ঘুষ খায়। আরে ঢাকা ইউনিভার্সিটি কি মোরাল শেখায় নাকি? তোমাকে তো তোমার ফিনান্স শেখায়, হিস্ট্রি শেখায় বা লিটারেচার শেখায়, তুমি যে সাবজেক্টে পড়তে গেছো ওটা তোমাকে শেখায়। ঢাকা ইউনিভার্সিটি কোনোদিন তোমার টিচার তোমাকে কি মোরাল শেখায়? উনি একটা সাবজেক্ট ধরে আসবে, অন্য সাবজেক্ট নিয়ে পড়াবে, বুঝাবে, ওইটা নিয়ে পরীক্ষা নিবে, দ্যাটস ইট, তার কাজ শেষ। তার কাজ তো না তোমাকে বলে এই সত্যবাদী হবা, এই কখনো কারো জিনিস আত্মসাৎ করবো না, এই ঘুষ খাবো না, এই কথা বলে। এটা তো তার কাজ না, এটা 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 করা তো তার কাজ না। তার কাজ হচ্ছে জাস্ট স্পেসিফিক ইয়ে। তার মানে আমাদের এডুকেশন সিস্টেমটাই হচ্ছে মানে মোরাল বেসড এডুকেশন সিস্টেম না, আমাদের এডুকেশন সিস্টেমটা হচ্ছে সেকুলার এডুকেশন সিস্টেম। কারণ তোমার এই সোসাইটি হচ্ছে সেকুলার সোসাইটি। এখন আমাকে মোরাল বেসড এডুকেশন শিখতে হলে আমাকে মাদ্রাসায় যেতে হয়, কিন্তু মাদ্রাসা থেকে যে ছেলেরা পাশ করে আসবে একটা চাকরি পায় না। ওর জন্য সমাজ ওর রুটি রুজির কোনো ব্যবস্থা এই রাষ্ট্র করে নাই, কারণ এই রাষ্ট্র তো আসলে মাদ্রাসাকে প্রমোট করে না। এই সমাজ ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা মাদ্রাসাকে প্রমোট করে না, কারণ হচ্ছে তার রুলিং সিস্টেম হচ্ছে ডেমোক্রেসি, তার ধর্মের নাম হচ্ছে সেকুলারিজম, সে কেন ইসলামকে প্রমোট করবে? এই জন্য এই কম্পারেটিভ আইডিওলজিটা যখন বুঝলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে একটা বিশাল শূন্যতা আছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে। তো এই চিন্তাগুলোকে, এই সত্যগুলোকে, আমি চিন্তা বলবো না, চিন্তা বললে এটা অনেকটা এজেন্ডার মতো হয়ে যায়, আমি বলবো এই সত্যগুলোকে আমি প্রকাশ করতে চাইলাম আমার উপন্যাসের ভিতর দিয়ে। তো যার ফলে তোমরা যদি আমার উপন্যাসগুলোকে মানে ফলো করো, আমার উপন্যাসগুলোকে যদি তোমরা ফুটে স্টেপ মতো করে একটার পর একটা আগাও, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আসলে আমি কি বলতে চাচ্ছি, কি করতে চাচ্ছি। সিম্পল। এর মধ্যে একটা গল্প আছে এবং সেই গল্পটাও খুব ভেরি আনইউজুয়াল গল্পগুলোকে আমি তুলে নেই। যেমন আমি বললাম যে দারবিশের কথা যদি বলি, দারবিশের গল্পটাও আমি বলবো যে বাংলা ভাষায় এটা একটা নতুন গল্প। সেটা কি, বাংলাদেশি একটা এক যুবকের চোখ দিয়ে 60s-70s আমেরিকাকে দেখা, ওই সময়ের কাউন্টার কালচার যা আমি এতক্ষণ বললাম ওটাকে দেখা। এরপরের গল্পটা হচ্ছে দখল। দখল হচ্ছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে, এটাও আমার নিজের চোখে দেখা একটা জগৎ। দখলকে পড়েছো? আর কেউ? একজন মাত্র দখল পড়েছো, ওকে। তো ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে কেমন লেগেছে দখল? ভালো লেগেছে, ওকে। তো ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে এটাও একটা আমাদের এখানে, তোমরা যারা গডফাদার মুভি দেখেছো না, নিউ ইয়র্কের আন্ডারওয়ার্ল্ড কেমনে কাজ করে, ইটালিয়ান মাফিয়ারা কিভাবে কাজ করে, ঢাকাও একটা এরকম অন্ধকার জগৎ আছে, স্পেশালি 90s। ওই সময় এটা একটা কালচার হিসাবে ছিল। ওই সময়ের যারা এইসব করতো তারা যেমন মানে মাফিয়া টাইপের বা গডফাদার টাইপের এরকম ছিল, পরবর্তীতে ওই কাজটা এসে করা শুরু করলো আমাদের পলিটিশিয়ানরা, ওরাই গডফাদার হয়ে উঠলো। ওইটা আগে একটা দলের কাজ ছিল, একটা গ্রুপ অফ পিপল এই কাজগুলো করতো, কিন্তু পরে ওদের কাছ থেকে এগুলো নিয়ে মানে পলিটিশিয়ানরা নিজেরাই করা শুরু করলো। তো যাই হোক, এটা একটা ডিফারেন্ট জনরা। এরপরে হচ্ছে আমার 3 নম্বর উপন্যাসটার নাম হচ্ছে আসমান। কারণ আসমান আসলে আমি একটু সময় নিয়েছি, আমি এই উপন্যাস দুটো আমি কি করেছি, এই দুটো উপন্যাস আমি কিন্তু ইসলামী উপন্যাস লিখি না। আমাকে অনেকে বলে ইসলামী উপন্যাস লেখে, না, আমার উপন্যাস কোনোটা ইসলামী উপন্যাস না। আমার উপন্যাস হচ্ছে সমকালীন উপন্যাস, যেটাকে যদি তুমি এটাকে একটা জনরায় যদি জানতে চাও, এটা হচ্ছে সমকালীন উপন্যাস। সমকালীন উপন্যাস কিন্তু বিশ্বাসের জায়গাগুলোকে আমি স্পষ্ট করি ওখানে। সুতরাং আমার উপন্যাস ইসলামী উপন্যাস বলার কোনো প্রয়োজনও নাই এবং আমি এটা নিজেও সেটা বলতে চাই না। তো এর পরের উপন্যাসটার নাম হচ্ছে ফ্রন্টলাইন। আমি দেখিয়েছি যে রোহিঙ্গা ইস্যুটা কিভাবে সমাধান করা যায়। রোহিঙ্গা তো আমাদের মুসলিম ভাই, তাদেরকে একটা দেশ থেকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশিরা ওদেরকে বসে বসে রিলিফ খাওয়াই, কিন্তু আমাদের দেশ তাদের এই সমস্যাটা সমাধান করেনি, তাদের দুঃখটা বোঝেনি, তাদের রাজনীতিটা বোঝেনি, তাদের অধিকারের বিষয়টা আমরা বুঝিনি। আমরা স্রেফ জাতিসংঘ থেকে খয়রাতি সাহায্য এনে আমাদের এই ভাইদেরকে খাওয়াই। আমরা আসলে তাদের জন্য কিছুই করিনি, আমরা ওদেরকে এক ধরনের একটা কারাগারের মধ্যে রেখে দিয়েছি। এটা আমাদের জন্য অন্যায়। প্রথম দিকে তো আমরা ওদের জন্য বর্ডার খুলতেই চাইনি। চিন্তা করা যায়, আমরা চিৎকার করা শুরু করলাম যখন ওদেরকে মারছে, সীমান্তে এসে জড়ো হচ্ছে, আমরা লেখালেখি করা শুরু করলাম, মিছিল করলাম, মানে যে যেমনে পারি আমরা চিৎকার করা শুরু করলাম আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে।
হাসিনা কানেই নিচ্ছিল না, সামও তার কানে বোধহয় কেউ দিয়েছিল, কাজটা করেন আপনি নোবেল পেয়ে যাবেন শান্তিতে। হুম হুম আল্লাহ রক্ষা করছে যে কেউ একটা তার মাথার মধ্যে কুবুদ্ধিটা দিয়েছিল। এই মনে করে সে হঠাৎ করে বর্ডারটা খুলে দিল। আমি নিজে গিয়েছি, আমি রোহিঙ্গাদের জন্য সাহায্য ত্রাণ নিয়ে আমি বস্তা ভরে টাকা নিয়ে গেছিলাম ইয়াতে, উখিয়া, শাহপরীর দ্বীপ, একদম ওই পর্যন্ত। ওহ, কি যে দুর্বিষহ! মানে আমাদের এই ভাই বোনদের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। আমরা সবাই অপরাধীর মতো দাঁড়াবো সেদিন, যে আমরা এই ভাইদের জন্য প্রপার ট্রিটমেন্টটা দিতে পারিনি, তাদের জন্য যেটা করার আমরা করতে পারিনি আমাদের এই ভাইদের জন্য। আমরা জাতি হিসাবে অপরাধী হয়ে থাকবো রোহিঙ্গা ইস্যুতে। তো যাই হোক, ওকে, আমাদের একটা আজানের বিরতি ছিল। হ্যাঁ প্লিজ। আচ্ছা, একটা কাজ করি না, আমরা 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 মানে কোশ্চেন সেশনটা একটু পরে করি না, শেষে করি। হ্যাঁ, আমি আর বেশিক্ষণ সময় নিব না। ওকে, তো আমি দেখেছি তো আমাদের এই ভাইদের দুর্দশাগুলো আমি নিজের চোখে দেখেছি ওগুলো, এবং আমি ফান্ড রাইজ করেছি। আমি বোধহয় 3 বার গিয়েছি আমি এই রোহিঙ্গাদেরকে হেল্প করার জন্য। তা আমি আমার উপন্যাসের ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা জাতি হিসাবে আমাদের এই ভাইদের জন্য একটা প্রপার একটা পলিটিক্যাল স্টেপ নিতে পারি, এবং কীভাবে ওদেরকে আমরা হেল্প করতে পারি, কীভাবে ওদেরকে ওদের দেশে ফিরিয়ে দিতে পারি। আমি দেখেছি যে রোহিঙ্গা মুজাহিদিনরা ওরা ওদের দেশের জন্য লড়াই করছে। আমাদের সামনে তো উদাহরণ আছে, আমরা ভারত আমাদেরকে হেল্প করেছিল মুক্তিযুদ্ধের সময়, ওরা ওদের স্বার্থেই করেছিল। তো আমরা ওখানে ট্রেনিং নিয়েছিলাম, নিয়ে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি। একইভাবে রোহিঙ্গাদেরকে আমরা সেটা করতে পারতাম। এবং আমি আমার এই বইটা আসলে কাইন্ড অফ প্রেসক্রিপশনের মতো আমি লিখেছিলাম। আমি এটা মিলিটারির কাছে পাঠিয়েছিলাম যে ভাই দেখো, আর কথা হচ্ছে যে তোমার এখানে বসে আছে এক ফ্যাসিস্ট জালিম ফেরাউন বসে আছে, এটা তো তার লক্ষ্য হচ্ছে নোবেল প্রাইজ। সে ওদেরকে কয় না যে 10 লক্ষকে খাওয়াতে পারলে বাকি আরো 2 লক্ষকে খাওয়াতে, কি বলছিল না তার বোনের সাথে, কত বড় জালিম সে বলে খাওয়ায়। তো আমরা হ্যাঁ, মানে আমি এটা একটা কাইন্ড অফ প্রেসক্রিপশন যে এইভাবে এই সমস্যাটার সমাধান হতে পারে আমাদের রোহিঙ্গা ভাইদের জন্য। তো আমি ওখানে একদম একটা যুদ্ধ, কারণ আলটিমেটলি ওটা লড়াই করে নিতে, যে কাজটা এখন আরাকান আর্মি করছে এই কাজটা আমাদের রোহিঙ্গা মুজাহিদিনরা করতে পারতো, এবং ওরা খুব সহজেই আরাকান দখল করে ফেলতে পারতো, খুব সহজেই। আমরা যেতাম ওদের ভলান্টিয়ারি ফাইট করতে যেতাম, রেডি ছিলাম আমরা ফাইট করার জন্য, অনেকে ভলান্টিয়ারি তাদের জন্য ফাইট করার জন্য আমরা রেডি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এমন কথা হচ্ছে তোমার রাষ্ট্র, তোমার এই রাষ্ট্র তো সেটা চাই নাই, আমরা চেয়েছি, রাষ্ট্র চাই নাই। এখনো আমরা ওদেরকে এইভাবে করছি। আজ আমেরিকানরা হুমকি দেয় এই রিলিফ বন্ধ করে দিব, যদিও এটা বোধহয় আবার করেছে না, প্রথমে ট্রাম্প এসে প্রথমে ঘোষণা দিয়েছিল যে আমেরিকান এইড সব বন্ধ সারা দুনিয়াতে। সম্ভবত ডক্টর ইউনূসের রিকোয়েস্টে বোধহয় এটা আবার চালু করেছে। যাই হোক, এই যে আরেক দেশের খয়রাতি সাহায্য নিয়ে আমরা আমাদের ভাইদেরকে খাওয়াইতেছি, তো এটা তো আসলে একটা অপমান। ওরা আমাদের মেহমান, ওরা আমাদের বিপদগ্রস্ত ভাই, আমাদেরই উচিত ওদেরকে সর্বভাবে সাহায্য সহযোগিতা করে ওদের দেশকে ওদেরকে ফেরায় দেওয়া। আমরা তো দূরের কেউ, ওরা আমাদের ভাই, ওরা আমাদের দিনই ভাই। ইসলাম আমাদেরকে এটাই শেখায়। তো যাই হোক, আমি আমার এই উপন্যাস ফ্রন্ট লাইনের ভিতর দিয়ে এই বিষয়টা, ইস্যুটাকে তুলে ধরেছিলাম। এর পরের উপন্যাসটা হচ্ছে এরপরে হচ্ছে নূর। নূরের মধ্যে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে তোমরা জানো
যে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে আনন্দমঠ। সেই আনন্দমঠে বঙ্কিমচন্দ্র তার সময়ে কি ভয়াবহ রকমের ইসলাম বিদ্বেষ দেখিয়েছে। একদম সে কোনো একদম নির্লজ্জের মতো স্পষ্টভাবে ওখানে ইসলাম বিদ্বেষ দেখিয়েছে। ওই সময় কোন সময়? যখন নওয়াজ সিরাজউদ্দৌলার পতন হয়েছে, মুসলমানদের তখন স্ক্যাডার্ড অবস্থা, মুসলমানদের আত্মিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত ডাউনফল হয়ে গেছে, সমস্ত পতনের সুযোগ। তখন ওরা মনে করছে এইটাই সুযোগ ইংরেজদের সাথে প্যাক্ট হয়ে হিন্দু জাতীয়তাবাদকে তুলে ধরতে হবে। আমি আমার নূরে সেই উত্তরটা দিয়েছিলাম, নূর উপন্যাসের ভিতরে। নূর কে পড়েছে? একজন মাত্র আমার পাঠক কাছে দেখা যাচ্ছে। এনিওয়ে, তো তুমি সবগুলো পড়েছো না? ওকে ওকে। তো এখন আমি ওটার ভেতর দিয়ে দেখিয়েছি যে কিভাবে ওই সময় আসলে মজনু শাহ, একজন মুজাহিদিন যোদ্ধা, ব্রিটিশ বিরোধী যোদ্ধা, উনি একটা দীর্ঘ সময় উনি গেরিলা যুদ্ধ চালিয়ে গেছেন, এবং তার এই গেরিলা যুদ্ধে উনি ওই সময় হিন্দু মুসলিম সবাইকে এক করে ফেলেছিলেন, এবং সেটা ছিল তার জন্য জিহাদ। উনি বলেছেন এটা জিহাদ। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ব্রিটিশ বিরোধী আন্দোলন মজনু শাহের কাছে জিহাদ ছিল, ধর্মযুদ্ধ ছিল। মুসলমানরা কাদের কাছ থেকে ক্ষমতা ব্রিটিশরা কাদের কাছ থেকে ক্ষমতা? মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিল। এই জমির মালিক, এই উপমহাদেশের মালিক মুসলিমরা। রাজনৈতিকভাবে মালিকানা যদি বলো, এই জমির মালিক মুসলিমরা, মুসলিমদের কাছ থেকে ওরা ক্ষমতা নিয়েছিল। তো ক্ষমতা তো মুসলিমদেরই আবার ক্ষমতাকে তাদের হারানো ক্ষমতাকে আবার ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। মজনু শাহ সেটা করেছিলেন, বা তার সাথে আরো যারা তিতুমির বা আমাদের বেরলভীর যে শহীদরা, এনারা যে লড়াই করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, কিসের জন্য লড়াই করেছেন? খেলাফত কায়েমের জন্য করেছেন, ইসলামী শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য বলেছেন। মোগলদের আমরা যত দোষারোপ করি না কেন, মোগলদের রুলিং সিস্টেম ইসলাম ছিল। মোগলরা কিন্তু অন্য কিছু দিয়ে রুল করেনি, ওরা শরিয়া ফলো করে ওরা ওদের রাষ্ট্র চালাতো মোগলরা। তার মানে আমরা এটা দিস ল্যান্ড ইজ ল্যান্ড অফ ইসলাম। আমাদের পূর্বপুরুষরা যখন দেশ ভাগ হচ্ছে কি বলে যে পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বুঝেছিলাম, আমাদের পূর্বপুরুষরা বুঝেছিল যে দেশ যদি ভাগই হয় তাহলে হিন্দুদের সাথে আমরা হিন্দু যারা উগ্রবাদী হিন্দুর কথা বলছি, আমি সাধারণ হিন্দুর কথা বলছি না, কারণ আমার আবার বর্ণবাদী ভাবার কোনো কারণ নাই। আমি রিয়েলিটির কথা বলছি, ভাবলে ভাবতে পারে, কিন্তু আমি রিয়েলিটির কথা বলছি। এই জমিন আমরা শাসন করেছিলাম, এই জমিনকে ইউনিফাই করেছিলাম আমরা। মুসলিম শাসনের আগে এই জমিন, এই উপমহাদেশ এইভাবে ইউনিফাই ছিল না। তো এই জমিনকে আমরা, আমাদের পূর্বপুরুষরা ইউনিফাই করে গেছে, ইউনিফাইড ওয়েতে শাসন করে গেছে, এবং সেখানে একটা রুলিং সিস্টেম ছিল, সেই রুলিং সিস্টেম ছিল ইসলাম। তো আমাদের যখন আমরা যখন এখানে যখন দেশ ভাগ হচ্ছে, আমাদের পূর্বপুরুষরা এই রিয়েলিটি বুঝেছিলেন যে আসলে দেশ যখন ভাগই হবে এটাই যখন রিয়েলিটি, তাহলে এক কাজ করি, মুসলমানদের জন্য আমরা আলাদা আবাস তৈরি করি। সেই আলাদা ভূমির রুলিং সিস্টেম কি চিন্তা করেছিল পূর্বপুরুষরা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খুব মশহুর, খুব পপুলার একটা স্লোগান, যে পাকিস্তান কা কিমত কিয়া, লা ইলাহা মতলব কিয়া, পাকিস্তানের লক্ষ্য কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা ইসলামী রুলিং সিস্টেমের হবে। কিন্তু দুঃখজনক যে আমাদের পূর্বপুরুষ নেতৃবৃন্দ তারা সব ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত ছিল, সবাই যে ওই ব্যারিস্টার হয়ে আসতো। তুমি দেখবে এদের সবার বেশিরভাগেরই সব ব্যারিস্টার, সব ব্রিটিশ। ওনারা তখন সেকুলারিজমের জ্ঞানটা নিয়ে আসে, এটা সেকুলার রাষ্ট্র কায়েম করছে, সেকুলার পাকিস্তান হয়ে গেছে। যাই হোক, তো আলটিমেটলি আমাদেরকে খুব সুচিন্তিতভাবে আমাদেরকে আমাদের বিশ্বাস থেকে সরিয়ে দেওয়ার কাজগুলো করেছে এই লিডাররা, এই ইন্টেলেকচুয়ালসরা। তো আনন্দ মঠের ভিতর দিয়ে বঙ্কিমচন্দ্র এই কাজটা খুব সুন্দরভাবে করেছেন। তারা তাদের জাতীয়তাবাদের কথা বলে, তাদের চিন্তার কথা বলেছে যে এই তো চান্স, এতদিন আমরা পারিনি, তাহলে আমরা খ্রিস্টানদের সাথে প্যাক্ট হয়ে আমরা মুসলমানদেরকে আমরা করি, ধরি এবার। তো যা বলে বঙ্কিমচন্দ্র খুব অশ্লীলভাবে এবং নগ্নভাবে ইসলাম বিদ্বেষ প্রদর্শন করেছে। আমি সেটার বিরুদ্ধে নূর উপন্যাস লিখেছি, তোমরা পড়ে দেখবা। এরপরের কিরে, এরপর হচ্ছে ফ্রন্ট লাইন, অন্তিম।
অন্তিমে আমি দেখিয়েছি যে এই লড়াইটা কিভাবে, মানে হাজার হাজার বছর ধরে এই সেকুলারিজমের বিরুদ্ধে যে লড়াইটা, এটা কিভাবে শেষ জামানায় এসে উপস্থিত হয়েছে। এবং এটা এমন এক শেষ জামানা যে জামানার জন্য সবাই রেডি হচ্ছে। খ্রিস্টানরা রেডি হচ্ছে, তাদের একজন ত্রাণকর্তা আসবে। ইহুদিরা রেডি হচ্ছে, তাদের একজন মানে ত্রাতা আসবে, ত্রাণকর্তা আসবে। আমরা মুসলিমরা রেডি হচ্ছি, আমাদের একজন ইমাম আসবেন। হিন্দুরাও রেডি হচ্ছে, তাদের একজন তাকে বলা হয় হচ্ছে কল্কি অবতার, সে আসবেন। তারপরে ইভেন দো ইয়ারাও বৌদ্ধরাও, তারাও অপেক্ষা করছে তাদের একজন ত্রাণকর্তার জন্য। মানে এখন পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা অপেক্ষা করছে একজন ত্রাণকর্তার জন্য, এবং পৃথিবী তার শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এটা খুবই একটা রিয়েলিটি। কারণ তোমরা দেখবা যে ট্রাম্পকে যাজকরা এসে কীভাবে দোয়া করে দিচ্ছে। তোমরা ট্রাম্পের ইনাগোরেশনটা দেখেছো নিশ্চয়ই, সেখানে এসে খ্রিস্টান যাজকরা কিভাবে তার জন্য প্রার্থনা করছে, তার জন্য দোয়া করছে। হ্যাঁ, এবং অন্তিম উপন্যাসের গল্পটা আসলে এখান থেকেই। অন্তিম উপন্যাসে আমি নেটফ্লিক্সে একটা দেখছিলাম, একটা সিরিজ দেখছিলাম, যে সিরিজটার নাম হচ্ছে দ্য ফ্যামিলি। দ্য ফ্যামিলি হচ্ছে একটা উগ্রবাদী খ্রিস্টানদের একটা গোপন সংগঠন, দ্য ফ্যামিলি। এটাকে বলে ইভানজেলিক খ্রিস্টান। খ্রিস্টানদের মধ্যে এই মুহূর্তে দুটো খুব প্রভাবশালী গ্রুপ আছে, একটা হচ্ছে ইভানজেলিক খ্রিস্টান, একটা ক্যাথলিক খ্রিস্টান, আর একটা প্রোটেস্ট্যান্ট, ওদের সংখ্যা কম। ইভানজেলিক খ্রিস্টান অ্যান্ড ক্যাথলিক খ্রিস্টান। ক্যাথলিক হচ্ছে মানে রোমের পোপ এবং তাদের সারা দুনিয়া যে এনজিও বা তাদের যে অনুসারীরা আছে তারা। কিন্তু ইভানজেলিক খ্রিস্টানরা হচ্ছে আমেরিকার রুলিং ক্ষমতা যারা থাকে, এবং এটা হচ্ছে আমেরিকান এবং যারা ইউরোপের যে সমস্ত খ্রিস্টানরা আসলে দুনিয়ারে রুল করতে চায়, এদের ধর্মটা হচ্ছে ওদের কাছে হচ্ছে রুলিং এলিমেন্ট ইভানজেলিকদের কাছে। তো এই ইভানজেলিক খ্রিস্টানদের একজন নেতা আছে, তার নাম হচ্ছে ডগ কো। তার উপরে একটা ডকু ফিল্ম ছিল হচ্ছে দ্য ফ্যামিলি। সেই ডগ কোর যে একজন সাগরেদ ছিল এই ফ্যামিলি, এই অর্গানাইজেশনের মধ্যে একজন তাদের একটা অনুসারী ছিল, তার নাম হচ্ছে জেফ শার্লেট। সে এই গ্রুপ থেকে বেরোয় এসে এই সিরিজটা তৈরি করেছে, এবং সেখানে ডগ কোর একজন একটা স্পষ্ট মানে রিয়েল ফুটেজ সে শেয়ার করেছে। সেখানে বলছে যে বাংলাদেশেও আমাদের অনুসারীরা আছে, তারা আমাদের হয়ে কাজ করছে। আমার এই উপন্যাস লেখার সূত্রটা জাস্ট এখান থেকে, অন্তিম উপন্যাস। আমার মাথায় এসেছে তাহলে কারা এরা, আমার খুঁজে বের করতে হবে। আমার গল্পের প্লটটা হচ্ছেই, আমার গল্পের নায়করা খুঁজতে থাকে। কে পড়েছে অন্তিম? বাহ, অন্তিম অনেকে পড়েছে। ও খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে ও যতই যেতে থাকে ততই ও অনেক মানে বিপদের সম্মুখীন হতে থাকে, এবং দেখা যায় যে অদৃশ্য কেউ একজন মানে সমাজের রন্ধে রন্ধে তাদেরকে তাড়া করে ফেলছে, মানে ও পারছে না। যদিও আমি গল্পটা এমন একটা জায়গায় শেষ করেছি যেখানে শেষ হয়নি, আমার আগামী উপন্যাসটা হবে ওখান থেকে। এবার বইমেলায় আমার আসলে অন্তিম সেকেন্ড পার্ট আনার কথা ছিল, কিন্তু রাষ্ট্র, এই সরকার আমাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে আমার লেখালেখির 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, তো তোমরা এই বইটা আর অ্যাটলিস্ট তোমরা অন্তিমটা পড়ো, তাহলে তোমরা এই সেকুলারিজম, আমি এতক্ষণ যা বলার চেষ্টা করছি, আমাদের আজকের যে আলোচ্য বিষয় যে মানে সাহিত্যে বিশ্বাস এবং সেকুলারিজমের কনফ্লিক্ট, এটা আসলে তোমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারো যদি তোমরা আমার অন্তিম বইটা পড়ো। এরপরে আমি ইমাম, যে আমার সর্বশেষ উপন্যাস, এখানে আমি দেখেছি যে কীভাবে একটা সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়া যায় তোমার বিশ্বাস দিয়ে। আমি এটা উপন্যাসের ভিতর দিয়ে দেখিয়েছি। আগে নিজে বদলাতে হয়, আত্মশুদ্ধ, তারপর রাষ্ট্রশুদ্ধ। কীভাবে নিজে বদলে কীভাবে সমাজকে বদলে দেওয়া যায়। সমাজের 1 লাখ লাখ তরুণ যদি আমার একটা গান দিয়ে যদি নাচতে পারে, তাহলে আমার একটা কিছু দিয়ে, আমার কোনো একটা কথা দিয়ে, কোনো একটা উপন্যাস দিয়ে, কোনো একটা ক্রিয়েটিভিটি দিয়ে তাকে আমি ধ্যানমগ্নও করতে পারি, তাকে আমি আত্মজিজ্ঞাসার ভিতরে নিতে পারি, তাকে আমি তার বিশ্বাসের ভিতরে ঢুকে দিতে পারি, তার বিশ্বাস অনুযায়ী চলতে তাকে সাহায্য করতে পারি। দুটোই হতে পারে। আমি ইমামের ভিতর দিয়ে আসলে সেটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমার লেখালেখি আপাতত। হোপফুলি তোমাদের সাথে আবারও বসবো। আমি খুব এনজয় করলাম। আমি আমার মানে আর দীর্ঘায়িত করবো না, আসরের ওয়াক্ত হয়ে গেছে। আমি অনেক এনজয় করলাম তোমাদের সান্নিধ্য, তোমাদের সামনে। আমি বললাম যে আমার আজকে একটা স্বপ্ন পূরণের দিন, যে আমি একদল ওমরের সামনে বসে আছি,
ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়া ইকোনমিক্সের সেই নায়কদের সামনে বসে আছি, তোমাদের মধ্যে তোমরাই সমমার, তোমরা সেই বিশ্বাসকে নিয়ে যাবে এবং বিশ্বাসের জন্য জীবন বাজি রাখবে, তোমরাই সেই মানুষ, তোমাদের সামনে বসে আছে, তোমাদের সামনে আমি আমার কথাগুলো বলতে পারলাম, তোমরা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলা, আমার বইগুলো পড়বা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে। আমাকে প্রশ্ন করো না আবার যে গান হারাম না হালাল, এই কোশ্চেনের জন্য আমাকে করো না, এটার জন্য কোনো মুফতির কাছে যেও, আমাকে ওই কোশ্চেনটা করো না। তুমি বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দারুণ কোশ্চেন। আমি আসলে এই তোমার এই উত্তরগুলো সবগুলোই আমার এই 8টা এখন পর্যন্ত 8টা উপন্যাস লিখেছি, আমি এই উপন্যাসগুলোর ভিতর দিয়ে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এখনকার মূল লড়াইটাই হচ্ছে সেকুলারিজমের বিরুদ্ধে লড়াই। কারণ তোমাকে অন্য কেউ এত সূক্ষ্মভাবে, ডাইরেক্টলি এত সূক্ষ্মভাবে মিসগাইড অন্য কেউ করছে না, তোমাকে সূক্ষ্মভাবে এবং ডাইরেক্টলি মিসগাইড করছে যেই তন্ত্রটা, যেই মন্ত্রটা, যেই চিন্তাটা, সেটার নামই আসলে সেকুলারিজম। এখন তুমি যেটা বললে যে আমরা কি এখন কি বললে যেন উত্তর, হ্যাঁ, আমরা আসলে অফকোর্স আমরা সেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, তবে এটার সূত্রপাত কিন্তু অনেক আগে থেকে, মানে এই ধারাবাহিকতাটা চলছে এখনো। এখন কোনো একটা পয়েন্টে এসে তো আসলে এটাকে স্টপ করতে হবে। তো আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগত অভিমত, যে মুসলমানদের যতদিন না রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আসবে, মুসলমানরা যতদিন না তাদের বিশ্বাস দিয়ে তাদের রুলিং সিস্টেম এস্টাবলিশ করবে, ততদিন পর্যন্ত এই লড়াইটা চলতে থাকবে। এবং এই লড়াইটা তখনও থামবে না, তখনও তাদেরকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে, যেন রাষ্ট্র এখন এই লড়াইটা আমরা ব্যক্তিগতভাবে করছি। একজন লতিফুল ইসলাম শিবলি বা তুমি এতক্ষণ যাদের নাম বললে, তারা এখন ব্যক্তিগত পর্যায়ে করছে। এই লড়াইটা এরপরে রাষ্ট্র করবে। রাষ্ট্র খুব মানে সুচিন্তিতভাবেই তার রাষ্ট্রীয় পলিসি এমনভাবে তৈরি করবে যাতে কোনোভাবে এই বিষ বাষ্পটা রাষ্ট্রের মধ্যে না ঢুকতে পারে, জনগণের মধ্যে না ঢুকতে পারে। তো যার ফলে আমাদের লড়াইটা এখন ব্যক্তিগত আছে। আমরা ব্যক্তিগত লড়াইয়ের ভিতর দিয়ে এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের বিশ্বাসের প্রতিফলন থাকবে, যে রাষ্ট্র হবে আমাদের বিশ্বাসের রাষ্ট্র। সেটাকে আমরা রাষ্ট্র বলি বা খেলাফা বলি বা আমিরাত বলি, হোয়াট এভার, যে কোনো কিছু আমরা নাম দিতে পারি, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে আমাদের বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে। এবং যেই রাষ্ট্রের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যে রাষ্ট্র কায়েম করার কথা, আমাল্লাম ইহাকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার আইন দ্বারা যারা শাসন করে না তারা কাফের, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মানে তুমি যদি মুসলমান হও, তুমি যদি নিজেদেরকে মানে ইসলামের অনুসারী মনে করো, তাহলে তোমাকে এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে আল্লাহর শাসন থাকে। দেখো, এইবার এই যে বিভিন্ন আলোচনায় কেমন বাংলাদেশ চাই, আমাকে এরকম বিভিন্ন আলোচনায় ডাকা হয়েছিল। আমি এই আলোচনাগুলো খুব খুব সুচিন্তিতভাবে আমি এড়িয়ে গেছি, কারণ আমি ওখানে যা বলতে পারবো না আমি আসলে কেমন বাংলাদেশ চাই। আমি এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে আল্লাহ রুল করবে। আমি কিন্তু জামাতে ইসলাম করি না, আমি হিজবুত তাহরিরও না, আমি স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি একজন মুসলমান, সাধারণ মুসলমান। আমার একদম স্পষ্ট বিশ্বাসের জায়গা হচ্ছে এটা, কারণ আমার এই কোরআন কোনো দলের কোরআন না, কোনো ব্যক্তি আমাকে কোরআন দেয়নি, আমাকে আল্লাহ তো আমাকে আমার যিনি স্রষ্টা উনি দিয়েছেন, উনি বলছেন স্পষ্ট করে, আমি কি করতে পারি? বোন ঠিক আছে না? ওকে, হ্যাঁ, এবার তুমি হ্যাঁ, তুমি কি জন্য বলছিলে তখন? আমার বাড়ি হচ্ছে প্রথম কক্সবাজার এবং আমি বলতে গেলে বড় হয়েছি কক্সবাজারে। আমি বলবো ফ্রন্টলাইন উপন্যাস সম্পর্কে। আপনি যেহেতু রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছিলেন, তো রোহিঙ্গার যে হার্শ রিয়েলিটিটা এটা আমি চোখ থেকে দেখেছি এবং রোহিঙ্গার যে ইন্টারনাল প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে রিসেন্টলি হয়েছে সেগুলো আমি খুব ভালো করে দেখেছি। এবং আমার দুইটা, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে জানার ইচ্ছা যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, বিভিন্ন কান্ট্রি সেখানে কি করে কাজ করে এবং এদের পিছনে কি কোনো তাদের কোনো উদ্দেশ্য আছে, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত হচ্ছে রোহিঙ্গাকে আমরা মুসলিম হিসেবে যেভাবে দেখছি, আমি কক্সবাজারের নাগরিক হিসেবে আমি সেভাবে দেখছি না। প্রথমত ওরা মুসলিম ভাই,
কিন্তু দ্বিতীয়ত হচ্ছে ওরা বাংলাদেশের সাথে বর্তমানে যে বিহেভিয়ারটা করছে, এবং ওরা আমি আমি জানি যে ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলিংটা মানে ওখানে এখন হয়েছে, মানে স্টাবলিশড হয়ে গেছে, এবং হচ্ছে ওই সীমান্ত দিয়ে যেই ড্রাগগুলো আছে বাংলাদেশের বিগত ফেসিস্ট আমলে যেসব এমপিরা ছিল এবং ওদি থেকে শুরু করে যারা ছিল, ওরা ওদের মাধ্যমে সেই ওয়েটা চালানটা চালু করতো। আর তৃতীয়ত হচ্ছে কক্সবাজার শহর। আমি 2019 সালে ভোটার হয়েছি, এবং সেই ভোটারের হওয়ার ক্ষেত্রে আমার যে পরিমাণ ভোগান্তিটা ফেস করতে হয়েছে আমি আমি জানি না সারা পৃথিবীতে একটা বাংলাদেশের জাতীয়তা করার জন্য এত কষ্ট করতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কক্সবাজার শহর, পুরো কক্সবাজার জেলায় যে পরিমাণ অপহরণ, খুন, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে পর্যন্ত খুন, এবং হচ্ছে যে নিয়ন্ত্রণ রাখা, একটা ক্যাম্প আরেকটা ক্যাম্প নিয়ন্ত্রণ রাখা দিলে রোহিঙ্গারা যুদ্ধ করে বন্দুকযুদ্ধে মারা যাচ্ছে, এবং ওখানে প্রচুর পরিমাণ মাদক চোরাচালান হচ্ছে এবং অস্ত্র চোরাচালান হচ্ছে, তারপরে আরসা থেকে শুরু করে এবং আর্মির বিভিন্ন পেট্রোলাইজিং এই ব্যাপারগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে কক্সবাজারের যারা বাংলাদেশি নাগরিক আছে ওদেরকে, আমি ওখানে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকবার গিয়েছি, ওখানে ওদেরকে এক প্রকার সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে, কিন্তু খুবই ইজিলি। আমার বাড়ি হচ্ছে চকরিয়া, চকরিয়া মানে কক্সবাজারে ঢুকতে, কিন্তু চকরিয়াতে তামাক চাষ হয়, তামাক চাষের যেসব শ্রমিক আছে সবগুলো শ্রমিক কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। এখন আমার কথা হচ্ছে এত সিকিউরিটি থাকার পর তারা কিভাবে এখানে বাইরে আসে? তারপরে হচ্ছে এখান থেকে আবার অনেক সময় হয় কি তারা চুরি করে। আমি তোমার এই রিয়েলিটিটা আমরা সবাই জানি, কোশ্চেনটা প্লিজ। হ্যাঁ, কোশ্চেনটা এটা হচ্ছে রিকোয়েস্ট, এবং আমি মনে করি এগুলোর এগেইনস্টে একটা ভয়েস রেজ করা দরকার, এবং সেই ভয়েস রেজটা যেহেতু আপনি ফ্রন্টলাইন উপন্যাস দিয়ে হার্শ রিয়েলিটিটা তুলে এনেছেন, এবং এগুলোর এগেইনস্টে ভয়েস রেজটা আমি কিভাবে করবেন, এটা যদি লতিফুল ইসলাম শিল্পীর মাধ্যমে হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য একজন কক্সবাজারের নাগরিক হিসেবে আমি মনে করি অনেক ভালো হবে। এটা আমরা একটু জবাব প্রত্যাশা। ভাই তুমি যা বললা সেটা হচ্ছে একটা যখন কোথাও ক্যান্সার হয়, ক্যান্সারের অনেক রকমের উপসর্গ থাকে। মনে করো যে একটা উপসর্গ হচ্ছে সর্দি, একটা উপসর্গ জ্বর, এবং 100টা উপসর্গের মধ্যে এরকম 2টা উপসর্গের কথা বললাম। তো এখন তুমি এটা ট্রিটমেন্ট করার জন্য তুমি কি করলা, তোমার ক্যান্সার হয়েছে, তুমি উপসর্গের ট্রিটমেন্ট করলা, মানে হচ্ছে তুমি সর্দির একটা নাপা খেয়ে নিলা, মানে তুমি উপসর্গের ট্রিটমেন্ট করলা, মানে তুমি একটা নাপা খেয়ে তোমার সর্দি হলো, জ্বর হলো, আচ্ছা তাৎক্ষণিকভাবে এটা তো সারবে, নাও সারতে পারে, আবার কিছুক্ষণ পর হবে, ক্যান্সারটা রেখে দিলা। তো তুমি এতক্ষণ যেটা বললা সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যার উপসর্গগুলোর কথা বললা। তুমি একটা জাতি যারা গত 100-150 বছর ধরে বারবার নির্যাতিত হচ্ছে, বারবার তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, তারা ওখানে শিক্ষা নাই, দীক্ষা নাই, ওদের জমিতে ওরা চাষ করতে পারে না, ওদেরকে স্কুলের গণ্ডি অতিক্রম করে হায়ার ক্লাসে ওদেরকে ভর্তি হতে দেওয়া হয় না, ওদেরকে অশিক্ষিত করে রাখা হয়। এত রকমের নিষ্পেষণের পরও তাদেরকেও তাদের দেশের ওই মাটির ওইটুকু অধিকারও দেওয়া হয় না যাদের জমির উপর থাকার, তাদেরকে বারবার মেরে মেরে আরেকটা দেশে তাড়িয়ে দেওয়া হয়। এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে এনে একটা জায়গায় নির্দিষ্ট গণ্ডির মধ্যে বসায় রেখে তুমি কি আশা করো তারা কি করবে বছরের পর বছর ওই জায়গায় বসে কি করতে পারে? আমরা তো তাদের তো কোনো মনস্তত্ব, মানে হ্যাঁ ওরা আমাদের মুসলিম ভাই, আমি দেখেছি ওরা আর কিছু না পারুক সবাই নামাজ কালাম পড়ে, সবাই কোরআনে হাফেজ, মানে ইসলাম, ওদের মেয়েরা আমি জানো, আমি এক মহিলা গায়ে কাদা টাদা মেখে বাচ্চা একটা কোলে আরেকটা হাতে, আমি গরমের সময় মানে দরদর করে আমি ঘামতেছি, উনি তার এই চোখটা শুধু এইটুকু খালি মানে খোলা, তাও বোধহয় কাউকে আমি ব্ল্যাক সানগ্লাস পরে থাকতে দেখেছি, হাত মোজা, পায়ে কালো মোজা। এরকম একটা মহিলাকে আমি এক মুঠ টাকা, মানে আমার 500 টাকার এরকম একটা বান্ডিল আমার এমন মেলা, আমি তার হাতে দিতে চাই, সে হাত সরায় নিচ্ছে। মানে দুইটা কারণ, প্রথমত হচ্ছে আমি একটা বেগানা পুরুষ, আমার হাত থেকে সে টাকাটা নিচ্ছে না, দ্বিতীয় কথা হচ্ছে তার আত্মমর্যাদা বোধ, কারণ সে এরকম সাহায্য নিয়ে সে অভ্যস্ত না। এরকম একটা ফ্যামিলি আসছে, অনেকেই আছে। একদম শুরুর দিকের কথা বলছি, আমি শাহপরি পর্যন্ত গিয়েছি, তুমি নিশ্চয়ই জানো এই এলাকার সম্পর্কে। এখন এরকম একটা জাতিকে যারা বছরের পর নির্যাতিত হচ্ছে তাদের কাছে, এবং আমরা তাদের কোনো সমস্যার সমাধান করছি না, যেই সমস্যাটা আমরা 1 বছরের মধ্যে করতে পারতাম। আমরা যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি রোহিঙ্গা আসার পরপরই যদি বলতো যে তোমরা যদি ওদেরকে ফেরত না দাও আমরা ওদেরকে ট্রেনিং দিব, দিয়ে ওরা ওদের স্বাধীনতা ওরাই করে নিবে, এই কথাটা যদি সাহস করে বলতে পারতো শেখ হাসিনা, তাহলে এটা 1 ঘন্টার নোটিসে এটা সমাধান হয়ে যেত। আমরা এটা করিনি।
তুমি সমস্যার সমাধান না করে তুমি সমস্যাটাকে জিয়ায় রাখছো, জিয়ায় রাখা তুমি এখান থেকে কি করছো, বিদেশ থেকে রিলিফ নিছো, ওদেরকে 100 টাকা পাইছো, ওদেরকে 10 টাকা দিছো, তুমি 90 টাকা তুমি মেরে খাচ্ছ। ওখানে তো বিজনেস, হিউজ বিজনেস। এই বিজনেসের টাকা শেখ হাসিনা পর্যন্ত মানে পেয়েছে, ওই লোকাল এনজিও টেনজিও ওরা যেমন পেয়েছে, লোকাল ওই যে তোমাদের বদি সে যেমন ওদের সুযোগ নিয়েছে, সবাই এটা দিয়ে বিজনেস করেছে। আমরা কেউ, কারণ এটা থাকলেই ভালো, এটা থাকলে ওই জাতিসংঘে যারা পলিসি মেক করে তাদের জন্য যেমন ভালো, এটা এখানে যারা ক্ষমতা আছে তাদের জন্য ভালো, লোকাল বদির জন্য ভালো, তোমাদের এলাকার জন্য ভালো। ওই যে বললা তুমি তামাক খেতে ওদের জন্য সস্তা শ্রমিক পায়। আমরা সবাই সবার মতো করে ওই ভালোটা করি, কিন্তু উম্মা ওরা যে আমাদের ভাই, ওদেরকে যে ওদের অধিকার ফিরিয়ে দিতে হবে এটা নিয়ে তো আমরা চেষ্টা করি নাই। এই চেষ্টাটা যদি আমাকে দাও, আমি কালকে সমাধান করে দিব। দাও, আমাকে দাও। এই যে আমি বলেছি আমার বই পড়ো, আসমান ফ্রন্টলাইন পড়ো, দেখো ওখানে কি লেখা আছে। তুই তো ফ্রন্টলাইন না পড়ে আমাকে কোশ্চেন করেছো, তুই ফ্রন্টলাইন পড়লে আমাকে এই কোশ্চেন করতে না। আই এম শিওর ফ্রন্টলাইন পড়া থাকলে তুমি এই কোশ্চেন করতে না। তুমি যেটা চাচ্ছ সেটা আছে ফ্রন্টলাইনের মধ্যে লেখা আছে। এনি কোশ্চেন? একজন পুরুষ হিসেবে যখন পরিবারের আর্থিক দায়ভারটা আপনার উপর চলে আসে, কিভাবে ইকোনমিকে সার্ভাইভ করেছেন? যেহেতু আমরা জানি লেখকদের খুব বেশি আর্থিকভাবে সচল সুযোগ থাকে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমি খুব অনেক ব্যাখ্যা করতে চাই, যেহেতু একটু আগে আপু একটা ধারণা করেছেন নজরুল, ফজরুল, পরবর্তীতে আরিফ আজাদ। আমি হামলি ডিজাইনই করি, আর আমার কাছে মনে হয়েছে নন পলিটিক্যাল হিসেবে আরিফ আজাদের এই ল্যাটিন ধারাটা একটা ডিভাইড চয়েস। সেখানে লতিফ ইসলাম শিল্পী যখন নিজেই এই যে ওয়ার্ডিংটা করেন এভাবে যে আলটিমেট গোল হচ্ছে একটা রাষ্ট্র, সেটা হলো আইডিয়াল স্টেট, মানে পুরোপুরি পলিটিক্যাল শিল্পী থেকে এই জায়গায় আই এম পলিটিক্যাল, আমি সবসময় বলি আই এম পলিটিক্যাল। এরকম মনে হয়েছে এরকম সমগোত্রী পলিটিক্যাল আরেকটি জমানা একটা লেখা একটা সাইমন সিরিজ। আমি জানতে চাচ্ছি একজন পলিটিক্যাল নোবেলিস্ট হিসেবে এরকম আরেকটা পলিটিক্যাল নোবেল সাইমন সিরিজের ইভলিউশন আপনার কাছে কেন? এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চন। ফার্স্ট কোয়েশ্চনটা খুবই প্র্যাকটিক্যাল। ওকে, ফার্স্ট কোশ্চেনটা কি জন্য? আমার অর্থনৈতিক, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে 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 ওকে। আমি আলহামদুলিল্লাহ আমি খুব সৌভাগ্যবান যে আমাকে আসলে কখনোই মানে অর্থনৈতিক স্ট্রাগল করতে হয় নাই। অর্থনৈতিক স্ট্রাগল করতে হয় নাই, যেটুকু করেছি ওইটুকু আমার কাছে স্ট্রাগল মনে হয়নি। কীরকম মনে করো, যেমন আমি কিছুদিন মানে আমি বিদেশে ছিলাম, তো লন্ডনে ছিলাম। তো ওই সময় আমি আমি ওখানে আসলে হাইলি স্কিল মাইগ্রেশনে গিয়েছিলাম আর কি। মানে আমি ওখানে কিছুদিন থাকলে হয়তো ব্রিটিশ সিটিজেনশিপ আমার হতো, এরকম একটা মানে ইয়াতে ইমিগ্রেশন সিস্টেমে আমি ওখানে গিয়েছিলাম। তো ওখানে যে আমার কাছে আস্তে আস্তে আমি চাকরি হচ্ছিল না আমার, আমি আস্তে আস্তে আমার টাকা, যেই নগদ টাকা নিয়ে গেছি সব শেষ হয়ে যাচ্ছে। আমার থাকা খাওয়ার একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। তারপরে দেশেও টাকা পাঠাতে হবে, আমার ফ্যামিলি তখন দেশে। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি গেছি এবং আমি অনেক অড জব করেছি তখন। যে অড জবগুলো হয়তো দেশে থাকলে হয়তো করতাম না, তো ওরকম সব অড জব আমি ওখানে করেছি। তো আলহামদুলিল্লাহ আমাকে খুব বেশি দিন এটা করতে হয়নি এবং আমি একটা হালাল রুজির অন্বেষণে ছিলাম। এবং ওই সময় আমার জীবনে কিছু কঠিন পরীক্ষাও এসেছিল, যে আমি চাইলেই একটু মানে হারাম হয়তো ইনকাম করার আমার ওয়ে ছিল। তো আমি ধৈর্য ধরেছিলাম এবং আমি দেখেছি আল্লাহর সাহায্য কিভাবে আসে। তো তারপর আমার মনে হয় মানুষের জীবনে এই অর্থনৈতিক স্ট্রাগলটা এত কমন, এটা নিয়ে আসলে গল্পেরও কিছু নাই। মানে অনেকে এটাকে গ্লোরিফাই করতে চায়, আমি অভাবে ছিলাম আজ আমি $1 মিলিয়ন মালিক। এটাতে যে কেউ চেষ্টা করলেই আল্লাহ তাকে দিবেন। মানে এটা খুব, মানে আমি এই গল্পে কোনো নতুনত্ব পাই না। মানুষের জীবনের এই অর্থনৈতিক স্ট্রাগল করে আমি বড় হয়েছি, দেখবে অনেকেই গল্পটা করে এবং মহিমান্বিত করতে চায় নিজেকে। এটা এই গল্পে কোনো নতুনত্ব নাই এবং এটা এই গল্পের কোনো মহিমা নাই। এটা খুব সহজ সরল একটা আল্লাহ তাআলা নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর করে তৈরি করেছি। শ্রম দিবে, আল্লাহ তার ব্যবস্থা করে দেবে, বসে থাকলে তো হবে না। এটা আমি জীবনে পরতে পরতে দেখেছি এটা। আর তোমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি জানো?
ওটা আসলে এন্টারটেইনমেন্ট। আমি বলবো সাইমন এটা সাইমন এটা তৈরি হয়েছে আসলে মাসুদ রানাকে কাউন্টার দেওয়ার জন্য। তোমরা যারা মাসুদ রানা পড়েছো, মাসুদ রানা তো সেকুলার, মাসুদ রানার পুরা শত শত পড়েছি আমি, মাসুদ রানা পড়েছি, সেখানে কোথাও মাসুদ রানাকে মানে জিহাদের পারপাসে দেখিনি। হ্যাঁ, ও ইসরায়েলের বিরুদ্ধে এসপিওনাজ করেছে, কিন্তু সেটা সেকুলার অ্যাঙ্গেল থেকে করেছে। আমাদের এখানে অনেক সেকুলাররা আছে, অনেক নাস্তিক আছে, ইসরায়েলকে অপছন্দ করে, ঘৃণা করে, কিন্তু তার ওই ঘৃণার সাথে আমার ঘৃণার পার্থক্য আছে। তো এখন মাসুদ রানা সিরিজকে কাউন্টার দেওয়ার জন্য একটা সাইমন সিরিজ তৈরি হয়েছে। আমি এটাকে আসলে এইভাবেই দেখি, জাস্ট ইট ওয়াজ এ এন্টারটেইনমেন্ট। বাট আমি যে উপন্যাসটা লিখছি, বা আমাকে যদি তুমি এগুলো থ্রিলার হিসেবেও ধরো, আমার এটাকে যদি থ্রিলারেও ফেলো, যদিও আমি একে এইভাবে ফেলতে চাই না, কারণ আমার প্রতিটা উপন্যাসে থ্রিল থাকে, পাশাপাশি গল্প থাকে, অন্য কিছুও থাকে, মোরালিটি থাকে। তো সেই ক্ষেত্রে আমার একটা আমি পলিটিক্যাল, মানে আমার লেখার মধ্যে তোমার রাষ্ট্র, জীবন, জগৎ, বদলে দেওয়া, চেঞ্জ, যুদ্ধ, মানে এগুলো থাকে, কারণ এটাই রিয়েলিটি। এনিওয়ান, একজন মানুষ 10-এর উপরে প্রায় ক্যারেক্টার, কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, অভিনেতা, ফ্যাশন আইকন, এর পাশাপাশি হচ্ছে একজন সঙ্গে ভালো বাবা এবং একজন স্বামী তো অবশ্যই। তো বিচিত্র এই চরিত্রগুলোর পাশাপাশি যদি আমরা দেখি বিচিত্র মানুষের জীবন লক্ষ্য করি, তাহলে আপনার জীবনে দেখতে পাই যে আপনি হচ্ছে প্রথম পর্যায়ে গান লিখছেন, কবিতা লিখছেন, যে গানগুলো হচ্ছে বলবো আপনার সেগুলো আমরা জানতে। এরপরে হচ্ছে আপনি ফ্যাশন আইকন করছেন, নাটক লিখছেন, আপনার নাটক হচ্ছে টেলিভিশনেও মানে সারা জগৎ পপুলার হয়েছিল। এত কিছু, মানে এটা দ্বারা তো বোঝা যাচ্ছে যে আপনি ওই যে বললেন না যে গান বাজনা বা এই ধরনের একটা হচ্ছে চরিত্রের মধ্যে থাকলে আর কি মানুষ নষ্ট হয়ে যায় আর কি, যে মাদকাসক্ত বললেন এগুলো। তো এইখান থেকে আপনি যে ফিরে আসেন, আমাকে প্রশ্ন করো না আবার যে গান হারাম না হালাল, এই কোশ্চেনটা যেন আমাকে করো না। এটার জন্য কোনো মুফতির কাছে যেও, আমাকে ওই কোশ্চেনটা করো না। এইখান থেকে এই চরিত্রগুলো থেকে আপনি বের হয়ে আসার পরে এমন এক হাজার লেখা শুরু করলেন। যদি আপনি বলছেন যে আজকে ইসলামিক উপন্যাস আপনি দেখেন না, তার পরবর্তীতে আমরা দেখি যেগুলো কিন্তু এমন এক ধরনের উপন্যাস যেটাকে আমরা ইসলামিক বলতে মানে না বলবা না, কারণ হচ্ছে যে আসলেই সত্যের কথা তো আর এইখান থেকে দেখতে চাই যে হচ্ছে যে ওই যে আপনার ভাই, আমি যদি হিন্দু হইতাম তা আমি আমার এই হিন্দুত্বর কথা লিখতাম ওখানে। আল্লাহ মাফ করছে যে আমি একজন গাইডেড, আল্লাহ আমাকে গাইড করছেন। তো আপনারা যে ইমাম উপন্যাসটা লিখছেন আর কি, তো এই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় হচ্ছে যে ওই যে একজনের ট্রান্সফরমেশন ঘটে, ওই যে দেখা যায় যে হচ্ছে পানির মধ্যে ডুব দিয়ে একজনের আলাদা চেতনা কাজ করে আর কি, সেখান থেকে ট্রান্সফর্ম। তুই পড়েছো ইমাম? তো আপনারও ইমাম পড়েছো? আমি ওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ওকে। তো ওইখান থেকে যে ট্রান্সফর্মটা হয়েছে, ট্রান্সফর্মের মাধ্যমে কিন্তু সে হচ্ছে নতুনভাবে নিজে খুঁজে পায় এবং সর্বশেষ যে পর্যায়ে দেখি এগুলো কিন্তু। তো আপনার জীবনে তো ট্রান্সফর্ম অবশ্যই আসছে। তো প্রশ্নটা হচ্ছে যে এই ট্রান্সফর্মটা হচ্ছে গল্পতে যেরকম গল্প দেখায়, তো একজন কবি যেটা লিখে বা প্রকাশ করে সেটা কিন্তু আপাত দৃষ্টিতে সত্য বা বাস্তবিক মনে হইলেও কবির কাছে কিন্তু সেটা সত্য না হতে পারে, কারণ কবির দৃষ্টি হচ্ছে যে মানুষের চিন্তাভাবনার আলাদা উপরে গিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করে। তো আপনার জীবনে যে ইমামের ওইটা উপন্যাসটা যেটা দিচ্ছেন, ওইটাতে যে হচ্ছে মানুষের ট্রান্সফর্ম হচ্ছে, ওটা কি আপনার জীবনে বাস্তব ঘটনা নাকি আপনার ট্রান্সফর্ম করা হয়েছে? ওকে, দেখো, আমি যদি ট্রান্সফরমেশনের কথা বলো, আমি একসময় ছিলাম এন্টারটেইনার, এখন হচ্ছি আমি কি বলবো, চেঞ্জ মেকার একটু খুব বেশি হয়ে যায়। মানে আমি এখন নিজেও গাইড হতে চাই, আমি আসলে গাইড করতেও চাই। মানে তুমি যদি আমাকে একজন গাইড বলো, আমি সেটা বলতে পারি। এখন তোমাদেরকে আমি একটা এতক্ষণ আমি তো পার্থক্যের কথাই বললাম, যে তোমরা লাস্ট 50 বছরের বাংলা সাহিত্য পড়ছো, ওখানে সেকুলারিজম আছে, তোমাদেরকে সেকুলার বানানোর চেষ্টা করা হয়েছে। সেখান থেকে আমি তোমাদেরকে আমার গল্পের ভিতর দিয়ে আমি কি দেখানোর চেষ্টা করছি, আমি দেখানোর চেষ্টা করছি যে না, তোমার বিশ্বাসের সাথে সেকুলারিজমের কনফ্লিক্ট আছে, তুমি সেকুলার হতে পারো না। তুমি এন্টারটেইন হবা, কিন্তু তোমার এন্টারটেইনমেন্টও আলাদা হবে। উপন্যাস পড়ে তুমি মজা নিবা, কিন্তু তোমার মজার ভিতর দিয়ে তুমি একটা গাইডলাইনও পাবা। সো তুমি যদি আমাকে বলো, হ্যাঁ, তো আমি ওই কাজটা করেছি যেটা অন্যরা করেনি, এবং এই গাইডলাইনটা হচ্ছে একটা মানে সার্বজনীন এবং সর্বাত্মক, ইনক্লুসিভ, যেটাকে বলতে পারি আমি। কারণ হচ্ছে যে এখান দিয়ে তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই একটা গাইডলাইন পাবা। এই গাইডলাইনকে আমি দিয়েছি না, আমি গাইড পেয়েছি কোরআন থেকে, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে গাইডলাইনটা পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে যখন গাইডেন্সের প্রশ্নে আসবে, তখন আমার সোর্স অফ গাইডেন্স আমি ওখান থেকেই নিব। আমি ওখান থেকে সোর্স থেকে আমি এই গাইডেন্সগুলো নিয়েছি। আমি আমার উপন্যাসে গল্প আমার চরিত্রগুলো এরকম করে চিন্তা করে, এইসবের মুখোমুখি হয়, কনফ্লিক্টের মুখোমুখি হয়,
এদের সাথে তর্ক করে এবং উত্তরণ থাকে। তুমি দেখবে আমি প্রবলেম যেমন দেখাই, আমি ওখান থেকে বের হয়ে আসার পথটাও দেখাই। আচ্ছা, আমার জীবনে যে সং হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার ছিল, এখান থেকে আপনি পর্যায়ে শেষের দিকে এসে বললেন যে সং হচ্ছে দ্য কজ অফ ডেথ, এই কথাটা বলছেন। না না, এটা অ্যাবসলিউট না। মানে কখনো কখনো তোমার গান তোমাকে এন্টারটেইন করছে। আবার আমার নিজের চোখে দেখেছি যে গান বাজনা তাকে ড্রাগ অ্যাডিকশনে নিয়ে গেছে এবং সেই ড্রাগ থেকে সে মারা গেছে। কিছু জনরা আছে, স্পেশালি যদি তোমরা দেখো রক মিউজিকের কথা বলো, যারা সারা দুনিয়া যারা রক মিউজিশিয়ান, হ্যাঁ, তাদের জীবনীগুলো দেখবা যে তারা জিমি হ্যান্ড্রিক্স কিংবা জিম মরিসন কিংবা ডিপ পার্পল কিংবা আরও যে সমস্ত ব্যান্ডরা আছে এগুলোর সাথে এই যে আমি বললাম সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল এক উচ্ছল এক নিয়ন্ত্রণহীন জীবনের দিকে ডাকে এবং খুব আকর্ষণীয় একটা জীবন। হ্যাঁ, রুমি ওই আমার বাস্তব জীবন হতে হবে কেন? কথা হচ্ছে আমি তো এগুলো দেখে এসেছি, আমার সামনে এরকম অনেক, আমি থাকতেও পারি, লেখক সেখানে থাকে। যেমন আমি বলি যে আসমান উপন্যাসের পাকিস্তানে যাওয়ার অংশটুকু যদি বলো তাহলে আমি বলবো এটা অনেকটা আমার মানে অটোবায়োগ্রাফি, আমার অটোবায়োগ্রাফি কাইন্ড অফ। এবং আমার সাথে ওই সময় অনেক ফেমাস রক স্টারের খুব ভালো বন্ধুত্ব ছিল এবং আমরা এইভাবেই ঢাকা শহরে ঘুরতাম, আমরা এইভাবেই চিন্তা করতাম, এইভাবেই তারা মিউজিক্যালি নিজেদেরকে ডেভেলপ করার চিন্তা করতো। কিন্তু তারপর থেকে আবার আমার স্বপ্নের আমি, এরপরের যে আমি, এই আমিটা হচ্ছে আমি নিজেকে ভাবতাম যে মধ্য এশিয়ান রাজনীতি, ভূ রাজনীতি, হিস্ট্রি, ওই কাবুলের রাস্তা দিয়ে যাওয়ার পথে কাবাবের গন্ধ, সিল্ক রোড, এই সব কিছু আমাকে আসলে খুব ফ্যাসিনেটিং, মানে এই হিস্ট্রি, এই পলিটিক্স, মধ্য এশিয়ান, ভেরি ফ্যাসিনেটিং টু মি ইট ওয়াজ। তো ওগুলো আমার গল্পে উঠে এসেছে। তো সেই অর্থে বলতে পারো যে হ্যাঁ, মানে গল্পে তো লেখক থাকবেই কোনো না কোনোভাবে। না, আমাকে আসলে মানে আল্লাহ তাআলা আমাকে গাইড করেছেন। আমি যেটুকু বুঝি আসলে আমার এরকম একদম বলার মতো কোনো ওস্তাদ নাই যে আমি যার নাম এক বাক্যে বলে ফেলতে পারি, এমন কোনো টিচার আমি পাইনি, এমন কোনো বই নাই যে আমি তোমরা বলতো আপনি ওই বইটা পড়েছেন কি, না, এটা হয় না। আলহামদুলিল্লাহ, আমি এই আন্ডারস্ট্যান্ডিং যা এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আল্লাহ তাআলা আমার ভিতরে এই বোধোদয় দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার মনে হয় আমাদের আর কার কোশ্চেন আছে? হ্যাঁ, নামাজের সময় চলে যাচ্ছে। এবং 2010 সালের দিকে কিছু মসজিদ বন্ধ করা হয়, আর তাছাড়া কিছু ইসলামিক সংগঠন আছে সেখানে সেটা বন্ধ করা হয়। এছাড়া আমরা জানি যে চীনে উইঘুরে মুসলিম নির্যাতন হয়, এদিকে রোহিঙ্গাদের উপরে নির্যাতন করা হয়েছে, ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে। তো এই প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু সেকুলার রাষ্ট্র তাদেরকে দাবি করে, কিন্তু একসাথে তারা দাবি করে সেকুলারিজমের মূলই হচ্ছে ব্যক্তিগতভাবে যার যার ধর্ম শেষই পালন করবে, তাদের উপর কোনো অ্যাটাক করা হবে না। কিন্তু আমরা দেখতেছি যে প্রত্যেকটা জায়গায় মুসলিম নির্যাতন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেকুলারিজমের একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামকে কোণঠাসা করে দেওয়া। বিশেষ করে আমরা দেখি না যে ইহুদিদের উপর নির্যাতন হচ্ছে, কিংবা খ্রিস্টানদের উপর নির্যাতন হচ্ছে, অথবা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আমরা দেখি যে বেশিরভাগ নির্যাতনটা মুসলিমদের উপরই হচ্ছে। তাহলে কি সেকুলারিজমের উদ্দেশ্য কি আসলে ইসলামকেই কোণঠাসা করে দেওয়া? ওকে, থ্যাংক ইউ। আমি তোমার কোশ্চেন বুঝতে পেরেছি। দেখো, আমি শুরুতে একটা কথা বলেছিলাম না, আর তুমি কিন্তু মানে ভুল জায়গায় নক করেছো। সেটা হচ্ছে যে সেকুলারিজমটা কি? সেকুলারিজম হচ্ছে পুঁজিবাদের ধর্মের নাম হচ্ছে সেকুলারিজম। এই যে রাষ্ট্রগুলোর কথা বলে এটা পুঁজিবাদী রাষ্ট্র, এটা তো সেকুলার রাষ্ট্র না, এটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। এই পৃথিবীতে পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে কে? পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে কে? ইসলাম। তো ও তো ইসলাম ওর পুঁজিবাদের দুশ্মনের নাম হচ্ছে ইসলাম। তো ইসলামকে ইয়ে করবে, ও তো খ্রিস্টানিটি বা অন্য কোনো ধর্মকে ইয়ে করবে, ও তো দুশ্মনকে ফেস করবে, ও দুশ্মনকে দমায় রাখার চেষ্টা করবে। পুঁজিবাদ কিসের উপর টিকে? সুদের উপর টিকে আছে। পুঁজিবাদ হচ্ছে একচেটিয়া কারবারের উপর টিকে আছে, এবং ওর কথা হচ্ছে যে ও প্রফিটের উপর টিকে আছে, এবং এই প্রফিটের জন্য যুদ্ধ লাগায় দাও, মানে অমুক দেশ দখল করো, রক্ত বেচো, মানে ড্রাগ বেচো, মানে যতভাবে প্রফিট করা যায়। পুঁজিবাদের যে ফ্রিডম অফ ওনারশিপ, পুঁজিবাদের যে 4টা মূল নীতি, পার্সোনাল ফ্রিডম, ফ্রিডম অফ ওনারশিপ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ বিলিভ, এই 4টা ফ্রিডমের একটা ফ্রিডমের নাম হচ্ছে ফ্রিডম অফ ওনারশিপ। পুঁজিবাদ তোমাকে ওনারশিপ এবং বিজনেস করার জন্য, প্রফিট করার জন্য ঢালাও স্বাধীনতা দিয়ে রাখছে, এবং এই মানে পুঁজিবাদকে চ্যালেঞ্জ করে ইসলামের প্রথম কথা সুদ খাওয়া যাবে না।
সুদ বন্ধ হলে সারা পৃথিবীতে ব্যাংক সিস্টেম তো কলাপস। তাহলে ওইসব রাষ্ট্রের শত্রুকে ইসলাম। তো ও কার উপর পানিশমেন্ট চালাবে? ইসলামের উপর। সিম্পল। আর কোনো কোশ্চেন? আচ্ছা 2 মিনিটের জন্য আমরা তাড়াতাড়ি। আমি মাহমুদা আক্তার, ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমি একজন ভয়ঙ্কর লেভেলের বইপ্রেমী হওয়া সত্ত্বেও আপনার কোনো বই এখন পর্যন্ত পড়া হয়নি, সেজন্য দুঃখিত। সত্যি বলতে আজকেই আমার মানে প্রথম পাঠচক্রে আসা, এবং আমি জানতাম মনে হচ্ছে আপনি আসবেন, কিন্তু এখানে আসার পর মানে আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে যে আমার আপনার সাথে আমার 90% হচ্ছে চিন্তা ভাবনা মিলে যাচ্ছে, এবং আমার স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে একজন মানে দায়ী হওয়া, লেখিকা লেখিকা হওয়া। হ্যাঁ, একজন লেখিকা যদি সে বিলিভ। লেখিকা হতে চাই, তো সে ব্যাপারে একটু গাইডলাইন চাচ্ছিলাম। এতক্ষণ যা বললাম সবই তো গাইডলাইন। এতক্ষণ যা কিছু বলেছি এ তো তোমরা তো এখানে যারা আসছো তারা তো সবাই লেখক ফোরাম, তোমরা তো সবাই এখানে লেখক হতে চাও, এবং এই জন্য আমাকে ডেকে এনেছে আমার এক্সপিরিয়েন্সগুলো শোনার জন্য। সুতরাং আলাদা করে আর বলার কিছু নাই, যা কিছু একদম প্রথম শব্দ থেকে এখন শেষ শব্দ পর্যন্ত পুরোটাই তোমাদের জন্য গাইডলাইন। আর আমার উপন্যাসগুলো পড়ো, আমার উপন্যাস এখন তো আমাকে আমার কথা শুনে আমাকে বুঝতে পেরেছো, এখন আমার বইগুলো পড়লে তোমাকে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সহজ ভাষায় লিখি এবং অনেক জটিল বিষয়কে খুব সহজভাবে উপস্থাপন করি, এই জন্য আমার বইগুলো খুব তাড়াতাড়ি পাঠকপ্রিয়তা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আরেকটা হচ্ছে ব্যক্তিগতভাবে তাহমিনা আপু বাইকে একটা পরীক্ষা দিলেন। আচ্ছা আচ্ছা, কি বই এটা? বাসায় যে? আচ্ছা, থ্যাংক ইউ।